আহ, পরে ওনারা আসলে আহ, আহ, আমাদের লাইভেও যুক্ত আছেন। তো দুজনকে প্রথমে আসলে ধন্যবাদ জানাইনি, কারণ তারা ব্যাংকার মানুষ বোঝেনি তো। হ্যাঁ, যে সবসময় প্যারার মধ্যে থাকতে হয়। যারা ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখেন, হ্যাঁ, তারা তো ব্যাংকার হবেন, হলে পরে বুঝতে পারবেন আসলে ব্যাংকার কি জিনিস। হম। তো ওদিকে কথা না বাড়াই, আমরা সরাসরি সমাধানে চলে যাব। তা আজকের প্রশ্নটা দুজনের কাছ থেকে একটু মন্তব্য নিব যে আজকের প্রশ্নটা কেমন হয়েছে। আহ, প্রথমে আমি আহ, কে মন্তব্য দিলেন, যে কোনো যে কোনো একজন বলেন। হ্যাঁ, আজকের প্রশ্নটা কেমন কাকে হয়েছে? আগে দেন? হ্যাঁ, এই আচ্ছা। তৌফিক ভাই বলেন। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবার এক্সাম কেমন হলো? আশা করি সবার ভালো হয়েছে। এবং প্রথম প্রশ্ন যেটা ছিল ফোকাস রেটিং, এটা দেখে আমি খুবই খুশি হয়েছি, কারণ আমাদের কোন একটা এক্সামে ফোকাস রেটিংটা দেওয়া ছিল। তো আপনারা মনে হয় এটা প্র্যাকটিসের মধ্যেই ছিলেন। ফার্স্টে আমাদের ইংলিশ ফোকাস রেটিংটা ছিল। তো প্রশ্ন ব্যাপারটা, যেহেতু এটা একটা 9 গ্রেডের এক্সাম, তো কোশ্চেনটা খুবই স্ট্যান্ডার্ড হয়েছে আমার মতে। খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, এবং এটা হচ্ছে লিখতে পারার মতো প্রশ্ন। এখানে লিখতে না পারার মতো কিছু নেই। শুধু এখানে আমি যেটা বুঝি, যে আমাদের ক্রিয়েটিভিটা দেখাতে হবে হচ্ছে বাংলা ফোকাস। কারণ বাংলা ফোকাসটা আসছিল, এটা আমার মনে হয় যে অনেক কম লোকজনই এটার উপর প্রিপারেশন নিয়ে গেছে। তারা যদি একটু সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন, আশা করি খুব ভালো একটা মার্ক পাবে। আর জিকে তো জিকেই, এইটা অ্যাজ ইউজুয়াল যা আসে তাই। আসলে জিকের ব্যাপারটা এমন যে দেখা যায় যে আমরা অনেক পড়ে যাই, পরীক্ষা হলে গিয়ে মনে হয় যে পড়ার কি দরকার ছিল, এমনিতেই পারে। তো কোশ্চেন গুলো আসলে ওই টাইপই ছিল। জিকের কোশ্চেন যেগুলো দেখলাম, ম্যাক্সিমাম কোশ্চেন ম্যাথের দুইটা ছিল একটু ইকুয়েশন সলভ, না 3 নম্বর যে ম্যাথটা ছিল এটা ছিল একটু ইকুয়েশন সলভিং। এটা আসলে ম্যাথ আহামরি কোনো, যেহেতু 9-10 স্ট্যান্ডার্ড, আহামরি কঠিন কিছু হয়নি। তবে একটা পাঁচ মানে ভুল নাম্বার ছিল ম্যাথটাতে স্যার, একটু একটু অ্যাড ঝামেলা করবেন। আছে। তো এখানে, জি হ্যাঁ হ্যাঁ, 5 নাম্বার ম্যাথটাতে ঝামেলা আছে। এটা হচ্ছে ওরা আর কি আই থিঙ্ক প্রিন্টিং মিস্টেক করে ফেলছে। কারণ যে দুটো দেয়া আছে, মিটার বর্গমিটার, দুটোতে আসলে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা যাবে না। যদি আমরা বেসটা, আমি ম্যাথ সলভটা যখন দেখাবো তখন আমি বলবো ডিটেলস। আর বাকি যা আছে, আমি আসলে এবার কোশ্চেনটা একটু আমি আরেকবার রিভিউ করি। আমি কদূর গেছিলাম? কম্প্রিহেনশন, হ্যাঁ। কম্প্রিহেনশনটা হচ্ছে এই টপিকটা নিয়ে যে কোশ্চেন আসবে, মানে এইটা আসলে আশি আশি করেও আসতেছিল না এআই নিয়ে। তো এখন এআই এর যুগ, অনেক অনেক এক্সামই যায় আসবে আসবে এআই নিয়ে আসবে একদম। লাস্ট 2 বছর ধরে গেছে চ্যাট জিপিটি, এইটা চ্যাট জিপিটি যখন আজকে আসলো, তারপর থেকে আর কি এআই নিয়ে যে কোশ্চেন আসবে, একটা ফোকাস রাইটিং হোক বা কম্প্রিহেনশন হোক, এটা আসলে আসতেছিল না। তো ফাইনালি চলে আসছে। আর এটা নিয়ে এতদিনে আপনাদের অনেক রিসার্চ হয়ে গেছে। আপনারা বই পড়েন বা না পড়েন, একটু পেপার পত্রিকা বা ইভেন যারা ফেসবুক স্ক্রল করেন, তাদেরও অনেক একটা ভালো আইডিয়া হয়ে গেছে, আপনারা লিখতে পারবেন। এরপর কি আছে, ট্রান্সলেশন প্র্যাকটিসের ব্যাপার যাই আসুক না কেন, প্র্যাকটিস যারা ভালোভাবে করবে ওরা পারবে। ট্রান্সলেশন প্র্যাকটিস সবাই পারে, বিশেষ করে ইংলিশ টু বেঙ্গলি আসলে এটা একটু ইজি হয়। এগুলো মানে যারা পরীক্ষা দেয় তাদের জন্য একটু কঠিন হয়। আমরা বাংলা থেকে ইংলিশ করতে গেলেই একটু ঘাবড়াই যাই, বা মানে মোট কথা ইংলিশ থেকে বাংলা আসলে আমরা কিছু বুঝে কিছু না কিছু লিখে আসতে পারি, কিন্তু বাংলা থেকে ইংলিশ আসলে একটু ঝামেলা হয়ে যায়, আমি যেটা মনে করি। আর 7 নম্বরটা তো খুবই একটা বার্নিং টপিক, অটো রিক্সা। তো হোয়াট এভার, এটা দেখে আমার একটা মজাই লাগছে। স্যার, এই যে স্যার আমরা আর্গুমেন্টটা আসলে ছিল, কখন কার মানে পক্ষে যাব। আপনার কি মনে হ্যাঁ হয় যে হ্যাঁ এটা মিক্সিং রিয়াকশন দেওয়া উচিত ছিল নাকি ওয়ান সাইডেড? উম, ব্যান করা উচিত কিনা অটো আসলে রিকশা? আমার আমার আমি এর আগের দিনও যেটা বলছি সেটা হচ্ছে, আমাদের সবসময়, মানে আমাদের আরেকজন ভাই বলছে যে যে উনি বলছে নিরপেক্ষ থাকতে,
বাট আমি মনে করি যে মিক্সিংটাই দেওয়া দরকার। হ্যাঁ, কারণ স্যার এটা লিখতে গেলে মাঝে মাঝে বিবেকের কাছেও বাধা বাধা পাই আমরা, যে অটো রিক্সা এতগুলো বন্ধ করে দেবো, এতগুলো মানুষ কোথায় যাবে। আবার আরেকটা ব্যাপার, যে আমি অটো রিক্সায় উঠতেছি, আমার জানের নিরাপত্তা কোথায়। দুইটা ক্ষেত্রেই কিন্তু আপনি এখানে একটা কন্ট্রাডিক্টরি সৃষ্টি হচ্ছে, তো আপনাকে দুইটা পক্ষে লেখাটাই ভালো। আমার এটা হচ্ছে পার্সোনাল মত। জি স্যার, আমারও এটাই নিরপেক্ষ মনে হয় থাক। স্যার। হ্যাঁ, হ্যাঁ, কারণ যেহেতু আমাদের বর্তমান বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি, এতগুলো লোককে হুট করে বেকার করে দিলে এটা আসলে ভালো দেখায় না। একটা রুলস নিয়ে আসা উচিত, আমি যেটা মনে করি, রুলস রেগুলেশন নিয়ে আসা উচিত, যেন অ্যাক্সিডেন্টটা কম হয়। তো এতটুকুই আমার মতামত। তো আমি মনে করি যে এখানে বেশ ভালো একটা মার্ক উঠবে, বেশ ভালো একটা মার্ক উঠবে, যারা আর কি যেগুলো পড়াশোনা করতে আছেন তারা পাবেন। আর যেহেতু 7,000 পরীক্ষার্থীর সংখ্যা কম, যারা একটু ভালো লিখছেন, আশা করি ভাই হাতে আপনারা স্যার অনেকে হচ্ছে যে ম্যাথটা হচ্ছে সবার জন্য যেটা শুভকামনা থাকলো। দিয়েছে কোশ্চেনে ম্যাথে ভুল সেই হিসেবে লিখে আসছে। আবার অনেকে হচ্ছে নিজের মতো করে, যেহেতু ম্যাথটা পরিচিত, ওইভাবে করে আসছে। স্যার কোনটা আপনার কাছে মনে হয় যে মানে যারা খাতা দেখবে তারা আর কি পূরণ করবে? আমার আমার যেটা মনে হয় যে হচ্ছে, যেটা আমি যতদূর জানি তাহলে এটাই better। ওটা ধরে করে ফেলাটাই বেটার। এটাই আর কি, এখন বাকিটা কি হবে আল্লাহ ভরসা, বলতে পারতেছি না সেভাবে। তো এক্সামে যদি কোশ্চেনে ভুল থাকে, ভুলটা ধরে করাটাই ভালো, কারণ ফুল মার্কস আর কি দেওয়ার কথা ভুল থাকবে। ওকে, আপনাকে অনেক তবে স্কিপ ধন্যবাদ। করা যাবে না, এটা হচ্ছে কথা, স্কিপ করা যাবে না। স্কিপ করা যাবে না, অনেক আপনাকে যতদূর পারা যায় ক্যালকুলেশন করে দিয়ে আসতে হবে। ওকে, আপনাকে আবারও ডাকবো আমরা ম্যাথের সলিউশনে। তো আমরা আসলে সম্পূর্ণ প্রশ্নটা মানিক এবং আমি সম্পূর্ণ প্রশ্নটা থ্রোলি যাব। ওই সময় ফাঁকে ফাঁকে আপনার যদি ইচ্ছা হয় ইনপুট দিয়েন, কিন্তু আপনার ম্যাথ আমরা সবার লাস্টে রাখবো, কারণ নীরবে লাস্টে সমাধান করবেন। আর ওস্তাদের মাস শেষ রাতে আপনাদের মনে করি যে আপনি ওস্তাদ। ঠিক আছে। আসলে স্যারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, হ্যাঁ, আসলে নিজে অবাক হয়েছে। সবাই ওস্তাদ এখানে, কেউ ওস্তাদ না, আমরা সবাই তো ম্যাথের বিষয়টা যেহেতু সহকর্মী বটে। ঠান্ডা মাথায় সবাই দেখবে, তো আমরা স্ক্রিন শেয়ার দিব। তো যারা আমাদের লাইভটা এই মুহূর্তে দেখতেছেন, তো আপনারা শেয়ার দিয়ে দিবেন, কারণ এখন তো পরীক্ষা দিয়েই দিচ্ছেন না, এখন আর প্রতিযোগী নাই আপনার। হ্যাঁ, তো যা আছে সেটা হলো একজনের সাথে একজনের শেয়ার করা, যে এই যে সমাধানটা এটা কি ঠিক আছে কিনা, বেঠিক আছে কিনা আলোচনা করা আর কি। হ্যাঁ, তো আপনারা লাইভটা কাইন্ডলি শেয়ার করে দেবেন যারা দেখতেছেন। হুম, তো আমরা স্ক্রিন শেয়ার দিব, স্ক্রিন শেয়ার দিয়ে 6টা প্রশ্ন, মানে 6টা প্রশ্ন আলোচনা করব। আর আরেকটা ওই পার্টটা হলো, মানে 6টা পার্ট আলোচনা করব, আর 7 নম্বর পার্টটা আমাদের থেকে ম্যাথটা হচ্ছে যাবে। স্যার করবেন। হ্যাঁ, ম্যাথরা উনি প্র্যাকটিক্যালি এখানে করে দেখাবেন, সমাধান করে দেখাবেন। হ্যাঁ, তো আমরা তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে দিই। স্ক্রিন শেয়ার দিয়ে দিলে তো এই হলো আমাদের টপিক গুলো। তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা একটু কাইন্ডলি জুম করে দিলাম। জি স্যার, এবার পারফেক্টলি দেখা যাচ্ছে। আশা করি যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি জুম করে দিচ্ছি যাতে আপনারা ফেসবুকেও বসে যাতে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এই কারণে জুম করে দেওয়া। তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হলো দ্য রোল অফ মাইক্রো ক্রেডিট ইন প্রপার্টি টেলিভিশন। টেলিভিশন। এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে আমাদের কোর্সের মধ্যেও আলোচনা স্যার হয়েছে। আমাদের কোর্সে প্রশ্নেও ছিল স্যার, এবং হ্যাঁ, আজকে লাস্ট এক্সামের যে আর্গুমেন্টটা ছিল সেটাও মাইক্রো ক্রেডিট নিয়ে ছিল। হ্যাঁ, তো তাহলে রোল অফ মাইক্রো ক্রেডিট কেন গুরুত্বপূর্ণ বলছিলাম, যেহেতু আমাদের কি যেন বলে প্রধান উপদেষ্টা, উনি আসলে মাইক্রো ক্রেডিটটাকে খুব পছন্দ করেন, তাহলে যে প্রশ্নকর্তা আছেন উনিও চেষ্টা করবেন যে আমাদের রাষ্ট্রপ্রধানের দিকে চিন্তা করে বর্তমান সময়ের যে আলোচিত টপিক এগুলোর মধ্যে থেকে একটা দেওয়া। তো এটা একটা
আলোচিত টপিক, তবে এমন না যে এটা রিসেন্ট টপিক। হ্যাঁ, এটা কিন্তু রিসেন্ট টপিক না। তো এইটা আসলে অনেক আগে থেকে আপনারা জানেন, অনেক আগে থেকে পড়ছেন। হ্যাঁ, আমাদের বইতেও এটা আছে। তো আমরা এখানে যে ফোকাস রেটিংটা আসছে ওটা মধ্যে হলো যে দ্য রোল অফ মাইক্রো ক্রেডিট ইন প্রপার্টি এলিভেশন। তার মানে আমরা যোগসূত্র স্থাপন করব কোন দুটা জিনিসের মধ্যে? একটা হলো ক্ষুদ্র ঋণ, আর একটা হলো দারিদ্র্য দূরীকরণ। তার মানে জি স্যার। ঘুরে ফিরে আমরা মানে কোন দিকে ফোকাস করব? ফোকাসটা করব মাইক্রো ক্রেডিট দিয়ে কিভাবে আমি প্রপার্টিকে এলিভেশন করতে পারি। জি স্যার। এখন এখানে আসলে আহ আমরা যে ইন্ট্রোডাকশন যেটা এখানে আমরা দেওয়ার চেষ্টা করব সেটা হলো জি স্যার, আমার মতে প্রপার্টি আসলে। ইন্ট্রোডাকশনের ভিতরে যে অ্যাবস্ট্রাক্টটা দিয়ে দেওয়া ভালো, যেমন স্টার্ট স্মল বিজনেস, জেনারেট ইনকাম, বিকাম ইকোনমিক্যালি সেলফ রিলিয়েন্ট। এগুলো যদি স্টার্টিং এ হালকা একটু ধারণা দিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে ভেতরের দিকে আর কি আলোচনা করলে আর হ্যাঁ, কি বেশি মার্ক আসবে। তো এখানে আমরা প্রথমেই মানে যেটা সংযোগ স্থাপন করব কিসের মধ্যে, যে মাইক্রো ক্রেডিট দিয়ে কিভাবে আমরা প্রপার্টিটাকে এলিভেশন করতে পারি, মানে কমাইতে পারি। প্রপার্টি কিন্তু আহ, শেষ করে দেওয়া সম্ভব না। প্রপার্টি থাকবে কিন্তু এটাকে কতটুকু এলিভেট করা যায়, মানে আহ, যতটুকু দূর করা যায় বা কমানো যায়, যতটুকু হ্রাস করা যায়। হ্যাঁ, হ্রাস জি করা স্যার, যায়। জি স্যার, ওই যে আমাদের স্যার ওই যে রাগনার নার্কসের একটা উক্তি আছে যে দারিদ্র্যের দুষ্ট চক্র, একটা টার্ম আছে। তো এই দারিদ্র্যের দুষ্ট চক্রতেই কিন্তু মানুষ মোটামুটি দরিদ্র যারা তারা কিন্তু আবদ্ধ আছে। তো এই দারিদ্র্যের দুষ্ট চক্র জিনিসটা কি? দারিদ্র্যের দুষ্ট চক্র জিনিসটা হচ্ছে যে যারা দরিদ্র তারা কিন্তু হচ্ছে তাদের কাছে টাকা থাকে না, এবং টাকা থাকে না এই কারণে তারা কিন্তু ইনভেস্ট করতে পারে না। আর ইনভেস্ট করতে পারে না বলে তারা কোনো ইনকাম করতে পারে না, তারা আবারও কিন্তু দারিদ্র থেকে যায়। এই কারণে কিন্তু তারা ওই দারিদ্র্যের যে একটা দুষ্ট চক্র এর ভিতরে একটা আবদ্ধ হয়ে থাকে, বের হইতে পারে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে মাইক্রো ক্রেডিট দ্বারা তাদেরকে লোনের ব্যবস্থা করে দিয়ে কিন্তু হচ্ছে এই মানে এই যে দুষ্ট চক্র থেকে একটু বের হওয়ার জন্য একটু ব্যবস্থা করে দিচ্ছে। এইটাই আসলে মাইক্রো ক্রেডিটের কিন্তু পভার্টি রিডিউসের প্রথম টার্ম ছিল। হ্যাঁ, মানে যারা দরিদ্র মানুষ তারা দরিদ্রই থেকে যাচ্ছে, যেই কি যেন বলে, আহ, দারিদ্র্যের দুষ্টচক্র যেটা বললেন, জি স্যার। মানে সে বড় কোনো ঋণ ব্যাংকও দিতে পারতেছে না, ব্যাংক থেকে বড় কোনো লোনও নিতে পারতেছে না, সে কি করতে পারতেছে না, প্রপার্টিও দূর করতে পারতেছে না, মানে তার দরিদ্র দূর হচ্ছে না। তো এই ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ, যেটা আসলে খুব অ্যাভেলেবেল, ধরেন যে সামান্য টাকা, যে আহ, কোনো ক্ষেত্রে 10,000, 5,000 বা 20,000 বা 50,000 এরকম ক্ষুদ্র ঋণ, যেগুলো দিয়ে সে ছোট্ট একটা ব্যবসা শুরু করতে পারে। হ্যাঁ, তো আমরা বিস্তারিততে যাব যে হাউ মাইক্রো ক্রেডিট রিডিউস প্রপার্টি। তো কিভাবে প্রপার্টিটা রিডিউস করে ওইটা আমরা এখানে দেখানোর চেষ্টা করব চিত্রটা। মানে আমি বললাম যে ঘুরে ফিরে মাইক্রো ক্রেডিট এবং প্রপার্টি রিডাকশনের সেতু বন্ধন আমরা দেখানোর চেষ্টা করব এটার মধ্যে। তো আমরা জি এখানে স্যার, বলছি এর যে ভিতরে এটা আসবে। মাইক্রো ক্রেডিট অ্যাড্রেস প্রপার্টি এট দ্য রুটস বাই ব্রেকিং দ্য সাইকেল অফ ডিপেন্ডেন্স। মানুষের যে ডিপেন্ডেন্সিটা আছে ওইটা দূর করে। হ্যাঁ, মাইক্রো ক্রেডিট কি করবে আমাদের এনক্লুডিং দারিদ্র দূর ইনকাম করবে। জেনারেটিং অপরচুনিটিস। তো এখানে হতে পারে স্মল লোন। হ্যাঁ, স্মল লোন দে ক্যান ইনভেস্ট ইন প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস সাচ এজ, সে কৃষিকাজ করলো, কিংবা সে কোনো আহ, ছোটখাটো কোনো কিছু উৎপাদন করলো, কিংবা জি স্যার, লালন পালন করলো। দর্জির কাজ আছে। হ্যাঁ, কেউ জি ছাগল পালন করে, কেউ ভেড়া পালন করে, কেউ হাঁস মুরগি পালন করে। তো এই জিনিসগুলো সবগুলি আসলে ছোট ছোট ব্যবসার মধ্যেই পড়ে। হ্যাঁ, যেটা আসলে একজন মানুষের বড় কোনো খামার দেওয়া সম্ভব না, কিন্তু ছোট্ট একটা জিনিসকে পালন করেও একজন মানুষ কি হতে পারে, কেউ মুরগি পালন করে। তো এগুলো হলো ছোটখাটো জিনিস দিয়ে সে কি করতে পারে, আহ, তার ইনকাম জেনারেট করতে পারে এবং সে স্বাবলম্বী হতে পারে। জি তাহলে স্যার। এখানে একটা রেফারেন্স দেওয়া আছে যে এই যে মাইক্রো মানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যারা আছে, দেয়ার আর কারেন্টলি আবার 4 crore, মানে 40 million মাইক্রো ক্রেডিট ক্লায়েন্ট ইন বাংলাদেশ। তার মানে হিউজ একটা মানুষের সাথে কি মাইক্রো ক্রেডিট জড়িত। হ্যাঁ, আর স্যার, মাইক্রো এগুলো কি ক্রেডিট কেন লেখার সময় স্যার নিচে আন্ডারলাইন করে দিলে ভালো হয় স্যার? আপনি নাকি আন্ডারলাইন করতে যেভাবে দিচ্ছেন ওইভাবেই যথেষ্ট, সমস্যা নেই। আচ্ছা। আমরা আহ,
তারপরে আউট অফ দিস মোর দেন 90% আর কি ওমেন, এর মধ্যে আবার 90% হলো ওমেন। তার মানে এখানে হলো নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয় আছে এবং নারীদের দারিদ্র দূরীকরণের বিষয় আছে। আর আর নারীরা মানে কিভাবে একটা ফ্যামিলিতে অবদান রাখে, ফ্যামিলির ইনকামে অবদান রাখে। আসলে নারীরা বড় ধরনের কোনো বিশাল কোনো কিছু করে না, কিন্তু ছোটখাটো করতে করতে দেখা গেছে সে কি ফ্যামিলিতে সামান্য কিছু হলেও অবদান রাখে। তো আমরা এভাবে করে এই সব ইয়াতে যতটুকু সম্ভব অ্যাকর্ডিং টু দা দিয়েই দিলে সমস্যা নাই। আর কেউ কেউ আসলে চিত্র দিয়ে প্রকাশ চিত্র করে, বা গ্রাফ করেও দেওয়া যায়। ভাগ করে প্রকাশ করে। হ্যাঁ, যে এত মানে কোটি এটারই সে নিচে নিচে দিয়ে দিল, মানে অ্যাট্রাকশনের জন্য আর কি, মানে স্যার যাতে ইনফরমেশনটা দেখে। হ্যাঁ, বুঝতেও সুবিধা হবে। তাহলে আমরা দেখলাম যে ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্টস 2023-এ যে রিপোর্ট দিছে, তো 24-এর রিপোর্ট যদি কারো জানা থাকে সে 24-এর রিপোর্ট লিখবে। হ্যাঁ, বা বর্তমান সময়ের যে আমার বিবিএস অনুযায়ী আমার যে রিপোর্ট আছে ওইটাও যদি আপনি লিখতে পারেন কোনো সমস্যা নেই। তবে আপনি লিখতে গিয়ে বলতে হবে এটা কত সালের বা কোন সালের, হ্যাঁ, ইনফরমেশন আপনি দিচ্ছেন। তো এই ইয়াটা আমি শেয়ার করে দিব গ্রুপে এবং আমাদের যে পেজ আছে পেজে শেয়ার করব, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে সরকারি কোন প্রতিষ্ঠানগুলো সাপোর্ট দিচ্ছে এই মাইক্রো ক্রেডিটের ক্ষেত্রে আমরা ওইগুলো এখানে তুলে তুলে ধরতে পারি। হ্যাঁ, যে কোন কোন প্রতিষ্ঠান আসলে আমাদেরকে মাইক্রো ক্রেডিটের সাথে জড়িত জিনিস, জড়িত প্রতিষ্ঠান, ওগুলো আমরা দিতে পারি। তাহলে প্রপার্টি মাইক্রো ক্রেডিট দিয়ে প্রপার্টি দূরীকরণের চ্যালেঞ্জ গুলো কি ওগুলো আমরা নিয়ে আসতে পারি। হ্যাঁ, আর সাকসেসও নিয়ে আসতে পারি, আমরা ইচ্ছে করলে সাকসেস নিয়ে আসতে পারি। আসলে কিভাবে কোথায় কোথায় সাকসেস, কিছু সাকসেস ইয়েও বলতে পারি যে ধরেন যে সেক্টর ভিত্তিক আমরা বলতে পারি সাকসেস। হ্যাঁ, মাইক্রো ক্রেডিট নিয়ে একজন মানুষ দেখা গেছে কোয়েল পাখি পালন করলো, কিংবা আহ, একজন মানুষ মুরগির খামার করলো। হ্যাঁ, বা একজন মানুষ আহ কি যেন বলে যে আহ, গরুর খামার করলো। তো গরুর খামারটা আসলে একটু বড়ই হয়ে যায়। তো যেই জিনিসগুলো আমাদের চ্যালেঞ্জ আছে ওগুলো আমরা বলতে পারি, এবং প্রপার্টি এলিভেশনের ক্ষেত্রে রিকমেন্ডেশন বলতে পারি। আবার সাকসেস স্টোরি যেটা বললাম ওইটাও আপনি সামনে নিয়ে আসতে পারেন আপনার যদি সাকসেস স্টোরি কয়েকটা জানা থাকে। হ্যাঁ, সাকসেস স্টোরি কিন্তু ইয়া থেকেও বলা যায়, হ্যাঁ, ধারণা থেকেও কিছু বলা যায়। একজন যে ওই রহিমা বেগম বা রহিম করিম দিয়ে বলতে হবে, নাম স্পেসিফিক ভাবে বলতে হবে, বিষয়টা এরকম না। সেক্টর ভিত্তিকও বলা যায়। সেক্টর ভিত্তিক বলতে আমি বুঝাচ্ছি যে কৃষি কাজের ক্ষেত্রে মাইক্রো ক্রেডিট নিয়ে কৃষক তার ফসল উৎপাদনে আহ, সফল হয় এবং তার দরিদ্র দূর হয়। মানে কথায় কথায় আপনি কোথায় কোন দিকে ইন্ডিকেট করবেন, মানে ক্ষুদ্র ঋণ এবং প্রপার্টি এলিভেশনের দিকে ইন্ডিকেট করবে। তারপরে এই ক্ষেত্রে ফিউচার প্রসপেক্টটা কি আছে, ভবিষ্যতে এই এই মাইক্রো ক্রেডিটের কি ফিউচার প্রসপেক্ট আপনি ইচ্ছা করলে কি যেন বলে 2-3 লাইন লিখে দিতে পারেন যে এই মাইক্রো ক্রেডিট যদি চালু থাকে তাহলে কি হবে, আমাদের দেশের দরিদ্র বর্তমানে যেটা আছে এটা কমে কি আহ নিচের দিকে, মানে ডাউনওয়ার্ডস হবে আর কি, নিচের দিকে নামবে। এই কথাটা আপনি বলতে পারেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি ইনফরমেশনটা দিয়ে দিলেন যে এত% দরিদ্র আছে বর্তমানে, চরম দারিদ্র এত%। হ্যাঁ, তো ওই ঘুরিয়ে ফিরে কিভাবে আপনি ইনফরমেশনকে কিভাবে এখানে আহ কি যেন মার্জ করবেন, ওটাই থাকবে আপনার লক্ষ্য। এখন কোথা থেকে ইনফরমেশন আনলেন, তবে ইনফরমেশন এমন ইনফরমেশন আনবেন না যেটা সেটা সেটা যায় না, যায় এরকম জিনিসই আপনি হ্যাঁ আনবেন। যেমন আমাদের বর্তমানে যেই ইয়া আছে, জনসংখ্যা আছে, আপনি এই জনসংখ্যাকে বলতে পারেন যে এত জনসংখ্যা এটা আরো বৃদ্ধি পাবে এবং এর জন্য কি হবে, মাইক্রো ক্রেডিটের প্রয়োজন পড়বে। হ্যাঁ, তো এইসব বিষয় আপনি প্রসপেক্টসে নিয়ে আসতে পারেন। কারণ মাইক্রো ক্রেডিটের প্রসপেক্ট বা ভবিষ্যৎ সম্ভাবনা, ব্যবহারের সম্ভাবনা, মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা, মানে মানুষের ব্যবহারের যেই আকাঙ্ক্ষা, ওইটা কিন্তু আর কি যেন বলে, যিনি এটা খুবই প্রিয় যার কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা বক্তব্য দিয়ে আপনি শেষ করতে পারেন, শুরু করতে পারেন এবং শেষ করতে পারেন ওনার কোনো একটা সুন্দর কোটেশন দিয়ে বা ইয়ে দিয়ে। এমন না যে ওনার বক্তব্য আপনাকে দিতে হবে, যেই কোনো ব্যক্তির এই রেটে দিতে পারেন, কিংবা আপনি কোনো একটা সুন্দর একটা লাইন দিয়েও আপনি শেষ করতে পারেন। এটা কোনো বাধ্যতামূলক না যে কারো ইয়ে দিতে হবে, প্রেশার
প্রেশার ফিল করার কোনো কারণ নেই। ওকে, এখন আমরা যাব যে যেই বাংলা যে ইয়ার মধ্যে, এটা আসলে মোটামুটি একটা বিসিএস কেন্দ্রিক একটা বলবো যে প্রশ্ন হয়ে গেছে, বিসিএস টাইপ। হ্যাঁ, এই ধরনের আহ, এই ধরনের জিনিস আসলে ব্যাংকে একটু কমই আসে, তারপরেও ফোকাস রাইটিং এ আসে, আসে না যে তা না, আসে। ঠিক আছে, তা আমরা বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন ও তরুণ সমাজ, আমিও ওই দিনও লাইভে বললাম যে আসলে এই যে আমাদের জুলাই বিপ্লব গেল, এটা কিন্তু আসলে এটার সাথে জড়িত। হ্যাঁ, আপনি হয়তো এখানে জুলাই বিপ্লব দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি যদি ফিল করেন যে জুলাই বিপ্লবটা কেন ঘটছে, কি কারণে ঘটছে, মানুষ ভোট দিতে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র মানে তো আসলে আমি আমার মতামত প্রকাশ করব, এই মতামত প্রকাশ করার বিষয়টা নিয়েই কিন্তু মানুষ আসলে ক্ষুব্ধ। আরো অনেক কিছুই আছে যে আমি ওটা একটা বিষয় আছে, ঠিক আছে, ওটাও কিন্তু আসলে গণতন্ত্রের অংশ, যে আমি একটা জিনিস চাচ্ছি না, ওই জিনিসটা কেন থাকবে। হ্যাঁ, গণতন্ত্র মানেই হলেও কিন্তু এই ধরনের বিষয়, যে আমি একটা জিনিস চাচ্ছি না, ওই জিনিসটা থাকবে না, 10 জনে যেটা না চায়, হ্যাঁ, ওইটা থাকবে না, সরকার এটা কি করে দিবে, বেনিশ করে দিবে। হ্যাঁ, তো এই তারুণ্যের শক্তিটা বা তারুণ্যের যে আন্দোলনটা, সেটাই কিন্তু আসলে এখানে ফুটে উঠেছে, যদিও সরাসরি এখানে বলে নাই যে জুলাই আন্দোলন সম্পর্কে বিবরণ দাও। তো জুলাই আন্দোলন কিন্তু ঘুরে ফিরে এখানে আসবে, এবং আমাদের তারুণ্য শক্তি কিন্তু এখানে আসবে। এখানে একটা কোটেশন বা একটা লাইন দিয়ে শুরু করা হয়েছে, গণতন্ত্র যখনই শক্তিশালী হয় তখন তরুণ সমাজ তা রক্ষায় সচেতনভাবে অংশ নেয়। অর্থাৎ আপনি বলতে পারেন যে গণতন্ত্র যখনই হুমকির সম্মুখীন হয় তখনই তরুণ সমাজ কি হয়, এটার মধ্যে আহ, মানে ঝাঁপিয়ে পড়ে, এর ধরনের কথা লিখে আপনি শুরু করতে পারেন। গণতান্ত্রিক গণ এখানে তাহলে আমরা ফোকাস করবো কিসে, ফোকাস করব দুইটা বিষয়কে এখানে আমরা মার্চ করব, একটা হলো আহ, আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন, আর হলো তরুণ সমাজকে আমরা এখানে, অর্থাৎ এখন দেখেন আহ, গণতান্ত্রিক আন্দোলনটা শুধু যে কিছুদিন আগে ঘটছে বিষয়টা তা না, আপনি 52-এর আন্দোলনকে আমরা এখানে নিয়ে আসতে পারি। আমরা 52, 69, 71 52, এগুলো সব। আহ, যদি 65-তে যে 65-র আন্দোলন, মানে 62-র আন্দোলন, মানে ছাত্র আন্দোলন যেখানে যেখানে করছে, মানে যেখানে Yes. আন্দোলন করছে ছাত্র ওইখানেই ছিল। তা আমরা 52 বলতে পারি, তারপরে বলতে পারি 69 বলতে পারি, মানে বড় দাগে ঘুরি বলি 52, 69 এবং 71, তারপরে 2024 চলে আসবো আমি। তো এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ যদি আপনি বিবরণ দিতে পারেন যে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন কিন্তু শুধু ওই দিন ঘটে নাই, গণতান্ত্রিক আন্দোলনটা, এই ভাষা নিয়ে আন্দোলন যেটা, এটাও কিন্তু আসলে গণতন্ত্রের অংশ, কারণ আমার যে জিনিসটা আমার চাই, ওই জিনিসটা যদি না দেয় তখনই কিন্তু আসলে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, তো আমরা দুইটা জিনিসকে এখানে মার্চ করার চেষ্টা করবো, একটা হলো গণতান্ত্রিক আন্দোলন এবং সমাজ, মানে গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে তরুণ সমাজের যে ভূমিকা, ওইটাই আসলে ফুটে উঠবে এখানে। হ্যাঁ, তো গণতান্ত্রিক আন্দোলনটা কি, এই জিনিসটা যদি আপনি এখানে বিবরণ দিতে চান দিতে পারেন, তারপরে এর সাথে তরুণ সমাজের যে ভূমিকা, ওইটাও আপনি এখানে তুলে ধরতে পারেন। বর্তমান প্রেক্ষাপট ও তরুণ সমাজে ও গণতন্ত্র, মানে বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজে বাংলাদেশে কি ভূমিকা রাখতেছে, ওইটা আমরা বর্তমান চিত্রে আহ চলে আসছি। আচ্ছা, বর্তমান তরুণ সমাজে আগের চেয়ে অনেক প্রযুক্তি সচেতন, রাজনৈতিক সক্রিয়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করে এবং রাজনৈতিক ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে। হ্যাঁ, এটা আমরা দেখতেছি, কারণ ঘরে বসে সে একটা লাইন লিখলো যে না এটা মানি না। হ্যাঁ, তো এভাবে ওর ফ্রেন্ড আবার লিখলো, ওর ফ্রেন্ডের ফ্রেন্ড লিখলো, এইভাবে করে আসলে কিন্তু বিষয়টা এখন শুরু ফেসবুক, হয়েছে। কিন্তু আমাদের ফেসবুকটা কিন্তু আসলেই একটা কি যেন বলে, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে তরুণ সমাজের একটা আহ দারুণ একটা শক্তি। সত্যি এরকম যে একজন একটা কথা বললে এই জিনিসটা ছড়ায় যায়, এবং এই জিনিসটা ছড়ায় যায় মানে আরেকজন কথা বলে, বড়রাও কথা বলে, ছোটরাও কথা বলে, সব দিক দিয়ে দেখা গেছে এটা যখন ভাইরাল হয়ে যায় তখন দেখা গেছে এটা সম্পর্কে আহ, খুব পজিটিভ একটা কিংবা নেগেটিভ একটা ইয়া তৈরি হয়, এবং মানুষ সোচ্চার হয়ে ওঠে চারিদিকে। তো এক্ষেত্রে চ্যালেঞ্জ এর কথা নিয়ে আসতে পারি আমরা, যে আসলে তরুণদের দিয়ে আমরা যদি, চ্যালেঞ্জটা কি, তরুণদের দিয়ে আমরা যদি গণতান্ত্রিক উদ্ধার করি সবসময়, তো তরুণরা ডেসপারেট হয়ে যাবে। হ্যাঁ,
পড়াশোনা না করে তারা কোথায় যাবে? তারা ওই যে আন্দোলনে যাবে, যে আমি আন্দোলন করলেই তো নেতা হয়ে যাই, তো নেতা হলেই তো আমার পড়াশোনা দরকার নেই, নেতা মানেই তো কি যেন বলে যে সবাই আমাকে মানবে, আমার ক্ষমতা বেশি, আমি এদিক সেদিক সব দিকেই যেতে পারবো। এই হলো বিষয়। তো এই ক্ষেত্রে সম্ভাবনা ও করণীয়, আমরা সম্ভাবনার কথা বলতে পারি এবং করণীয় কথা বলতে পারি যে আসলে তরুণদের তরুণদের কি সম্ভাবনা আছে গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে। হ্যাঁ, গণতন্ত্রকে ধরে রাখার ক্ষেত্রে। হ্যাঁ, ভবিষ্যতে যদি কোনো সংকট তৈরি হয় গণতন্ত্র বিষয়ে, তো সেক্ষেত্রে তরুণরা কি ভূমিকা পালন করবে ওই বিষয়ে আমরা বলতে পারি। তো আমাদের করণীয় কি তরুণদেরকে এইভাবে গড়ে তোলার ক্ষেত্রে, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে পারি। বিষয়টা যে এরকম, এটা একটা নমুনা স্যাম্পল প্রশ্ন, এখানে স্যাম্পল দ্রুত গতিতে তৈরি করা হয়েছে। বিষয়টা এরকম না পরীক্ষার খাতায় আপনি এটা লিখে আসছেন না আপনার হবে না বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, আপনার পাশে, জাস্ট আলোচনা করার জন্য। হ্যাঁ, জাস্ট আলোচনা করার জন্য সামনে একটু নিয়ে আসলাম, একটু জিনিস নিয়ে আসতে হয় এই জন্য নিয়ে আসা, আর অন্য কোনো কিছু না। হ্যাঁ, কয়েক অ্যাঙ্গেল থেকে আপনি লিখতে পারেন, আপনি দেখা গেছে আমার চিন্তা শক্তির বাহিরে গিয়েও আপনি লিখতে পারেন। হ্যাঁ, অনেক সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারেন, কারণ কি যেন বলে যে টিচার যে সবসময় সবকিছু জানবে বিষয়টা তা না, স্টুডেন্ট টিচারের চেয়েও বেশি জানতে পারে। হ্যাঁ, আমি সবসময় বিশ্বাস করি যে আমার কাছে কেউ যদি শিখতে আসে, হ্যাঁ, আমি তার কাছে শেখার চেষ্টা করি যে সে কি জানে। হ্যাঁ, তো আমি দেখছি যে আহ, অনেকেই আছে যে আমার চেয়েও বেশি জানে। হ্যাঁ, আমি স্বীকার করি যে আমাকে শ্রদ্ধা করে, কিন্তু আমি তাকে খুব স্নেহ করি এই কারণে যে সে আমার চেয়েও অনেকাংশে বেশি জানে। তো আমরা জাতিসংঘের নামকরণ কে করছি, এটা আসলে বিসিএস এরই প্রশ্ন। বিসিএস এ আমরা অনেক পড়েছি এটা। হ্যাঁ, বিসিএস এর প্রশ্ন এটা। আর 1947 সালে ভারতীয় উপমহাদেশে কোন দুটি প্রদেশ ভাগ হয়েছিল? আহ মিস্টার মানিক, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি এটা নিয়ে আপনি আলোচনা করেন। হ্যাঁ, আমি কোনটা? স্টার্টিং নিয়ে আলোচনা করলাম দুইটা, আপনি সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করেন, আমি আসি আপনার সাথে। জি স্যার। স্যার এই যে সাধারণ জ্ঞানে হচ্ছে জাতিসংঘের প্রথম নামকরণ কে, এটা তো বিসিএস এর একেবারে একেবারে একটা জানা কোশ্চেন। মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তারপরে হচ্ছে 1947 সালে ভারতীয় উপমহাদেশ কোন দুটি প্রদেশে ভাগ করা হয়েছিল? কারণ অনেকে এখানে হচ্ছে ভারত এবং পাকিস্তান দিয়েছে, কিন্তু আসলে এটা হবে পাঞ্জাব এবং বাংলাদেশ। পাঞ্জাবটাও দুই দেশের মধ্যে ডিফারেন্স হয়ে গেছিল, এবং বাংলাদেশ প্রদেশটা ছিল, এটাও দুই জায়গায় ডিফারেন্স হয়ে গেছিল। যদি প্রদেশ বলা না হতো তাহলে স্যার একটু সমস্যা হতো। আর সোয়াস অফ নো গ্রাউন্ড, এটা তো কোথায় অবস্থিত এটা সবাই জানে, এটা হচ্ছে একেবারে বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন। এটা সোয়াস অফ নো গ্রাউন্ড হচ্ছে 14 কিলোমিটার ব্যাপী যে 1200 মিটার বিশিষ্ট গভীর খাত, এটা হচ্ছে বঙ্গোপসাগরে আর কি অবস্থিত। ইউরোস্টার কি, এটা স্যার একটু আনকমন ছিল, এটা ম্যাক্সিমামই পারেনি। ইউরোস্টার হলো উচ্চ গতি সম্পন্ন সম্পন্ন একটা রেল গতি পরিষেবা আর কি। আর সম্প্রতি মুদ্রিত 1000 টাকার নোটের সামনে ও পিছনে কিসের ছবি আছে? আর এটা স্যার সমস্যা হয়ে গেছে, এবার নতুন টাকা সবাই স্যার হাতে পায়নি, তো এই জন্য ম্যাক্সিমামই লিখতে পারেনি। তো এটা সামনে হচ্ছে স্মৃতিসৌধ আর পেছনে জাতীয় সংসদ ছিল। আর ক্লাউড কম্পিউটিং কি, এটা তো আইসিটির একেবারে মানে সহজ একটা অধ্যায় বলতে গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটা সবাই পড়ে, এটা না পড়ে আসলে পার পাওয়ার কোনো জায়গা নাই। ইন্টারনেট ভিত্তিক সেবা অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেট ডেটা স্টোরেজ প্রসেসিং ও সফটওয়্যার সেবা গ্রহণের প্রসেসিং ও সব পদ্ধতি। এখন এটা আর কি বিভিন্ন ভাবেই অনেকে লিখতে পারেন, সমস্যা নেই, যেহেতু সংজ্ঞা চাইলে এটা যে কোনো ভাবে আর কি লেখা যায়। লিটিল রেড বুক কি, এটা আমার কাছে একটু আনকমন লেগেছে, আবার অনেকে আর কি এটা জানে। এটা হচ্ছে যে চীনের কমিউনিস্ট পার্টি নেতা মাও সেতুং যে ছিল, তার যে অনেকগুলো বক্তৃতা ছিল, তার একটা সংকলন নিয়ে এই যে লিটিল রেড বুকটা আর কি তৈরি হয়েছিল। আর 8 নম্বর কোশ্চেন যেটা ছিল, ইসরায়েল আকাশের সুরক্ষা আয়রন ডোমের সিস্টেমের পরিপূরক নতুন সিস্টেমের নাম কি এবং এটা কিভাবে কাজ করে? তাছাড়া এটার পরিপূরক হচ্ছে আয়রন বিম। এটা যারা রিসেন্ট আর কি বা পত্রিকা পড়েছে বা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছে তাদের জানার কথা। আর এটা উন্মোচন করা হয় প্রথম হচ্ছে 2014 সালে। এটা লেজার ভিত্তিক, যেটি ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে আর কি। আর চতুর্থ শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি কি? 4IR। এটা হচ্ছে স্যার কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ডিজিটাল প্রযুক্তিও লিখলে মার্ক পাওয়া যাবে। তারপর যে প্রশ্নটা ছিল, পারমাণবিক ক্লাসের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সংযুক্ত হয়? 33তম। এটা স্যার জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকেই পত্রিকায় আর কি প্রকাশিত হয়েছিল। এটা একটা খুবই মানে রিসেন্ট কোশ্চেন। আর দক্ষিণ এশিয়ায় প্রথম রেল সেতুর ওভারপাস কোন দেশে অবস্থিত হয়?
এইটা নিয়ে অনেকে হচ্ছে এলিফ্যান্ট পাসের সাথে গুলিয়ে ফেলেছে। এটা হচ্ছে আসলে রেলওয়ে ওভারপাস এবং এলিফ্যান্ট ওভারপাস দুইটা কিন্তু আলাদা জিনিস। রেলওয়ে ওভারপাস হচ্ছে চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুমতি এলাকার দোজহারি কক্সবাজার রেল লাইনের একটি এলিফ্যান্ট ওভারপাস নির্মিত হয়েছে। এটি বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার প্রথম এলিফ্যান্ট ওভারপাস। আচ্ছা, আর হচ্ছে বাংলাদেশের সংবিধানের 16 সংশোধনীর মূল বিষয়বস্তু কি ছিল? এটা হচ্ছে বিচারপতির প্রতি স্বাধীনতা সংকটে ফেলা। আর সানশাইন পলিসি এর সাথে দক্ষিণ কোন দুইটি দেশের সম্পর্কিত? এটা সবাই জানে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। এটা মনে হয় সবার কমন ছিল। আর যুক্তরাষ্ট্রের নির্বাচনে যেসব রাজ্য সবসময় কোনো নির্দিষ্ট দলের অনুকূলে থাকে থাকে না, সেসব রাষ্ট্রকে কি নামে পরিচিত বলা হয়? এগুলো হচ্ছে সুইং স্টেট বা দোদুল্যমান রাষ্ট্র। যেমন যুদ্ধের সময় যারা নিউট্রালে থাকে তাদেরকে বাফার স্টেট বলা হয়, ঠিক একইভাবে হচ্ছে যারা অনুকূলে থাকে না তাদেরকে আর কি সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য বলা হয়। আর কোন ঘটনার পর ভারতীয় উপমহাদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে ব্রিটিশ রাজকীয় শাসন প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহের পর। তো স্যার এখানে ম্যাক্সিমামই যতটুকু জানা গেছে যে 12টা কোশ্চেন সবাই পেরেছে, কিন্তু 7-8টা অনেক ভালো মার্ক যদি তারা ফোকাস রাইটিং এবং ম্যাথ আর কি ভালো করে থাকে। কেন এরপর হচ্ছে প্যাসেজ এবং ইউরোস্টার আমার কাছে কেন কঠিন প্রশ্ন মনে হলো? ইউরোস্টার তো আমার কাছে মনে হয়েছে যে খুবই সহজ একটা প্রশ্ন। ইউরোস্টার সম্পর্কে মোটামুটি আগেও মনে হয় প্রশ্ন হয়েছে আমি যতটুকু জানি। ইউরোস্টার ইউরোস্টার হলো ইউরোস্টারটা স্যার অগ্রগতি আমার কাছে টুকুতে একেবারে একটা মানে নতুন লেগেছে, মনে হয়েছে যে ঠিক শুনিনি আছে। কখনো। আচ্ছা, এটা আগেও ছিল। আচ্ছা আচ্ছা, জি স্যার। আচ্ছা, তারপর প্যাসেজ স্যার কিভাবে লিখতে হবে, প্রশ্ন অ্যান্সার সহ তো সলিউশন করেই দিয়েছেন, তাহলে আমরা যদি দেখলেই বুঝতে পারবে মার্ক তারা। বিশ্লেষণ করি এখান থেকে কত পাইতে পারে মানুষ? ধরে নিলাম যে 12টা সর্বোচ্চ হইতে পারে, এর উপরে তো সম্ভব না। তাহলে স্যার আমরা কাট মার্ক বিশ্লেষণ করলে স্যার 1 নম্বর থেকে আর কি আইডিয়া করতে করতে আসতে হবে। আমার মনে হয় যে স্যার আপনি আর কি ধারণা করলে ওইটা একটু ভালো হয়। ওইটা ধরে নিলাম যে একজন মানুষ সর্বনিম্ন তো আহ, যে ফোকাস রাইটিং থেকে, হ্যাঁ, দুইটা থেকে 70 মার্ক থেকে অ্যাভারেজে কত পাইতে পারে? ধরেন যে 20-20-40 পেতে পারে। 20, বিশের 20, 40। জি 20টাই স্যার, আমরা ধরলাম, 20-20-40 তারা পাবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড জি মার্ক স্যার, হলো 20-20-40 পাওয়া। আর এর চেয়ে অনেক ভালো হয়। কম পাইতে পারে একজন মানুষ। আমি এইভাবে এভারেজ ধরলাম। একজন মানুষ ধরেন যে সে একটাতে 15 পাইলো, একটাতে 25 পাইলো, হ্যাঁ, বা একটাতে 18 পাইলো, একটাতে 22 পাইলো। মানে এদিক সেদিক হইতে পারে, তো আমরা 20-20-40 ধরে নিলাম। হ্যাঁ, বিশেষ করে স্যার ইংরেজিতে একটু সুন্দর মার্ক ক্যারি করবে বাংলার থেকে। এর জন্যই বললাম যে এভারেজে 20-20 জি স্যার, স্ট্যান্ডার্ড মার্ক ধরলাম। 40 স্যার। আর 40 আর ধরে এখানে এখানে 12 ধরলাম। হ্যাঁ, সর্বোচ্চটাই ধরলাম। স্যার সাধারণ জ্ঞান আমার মনে হয় 10টা ধরা উচিত। ওকে, ঠিক আছে, 10 ধরলাম, তাহলে 50, টোটাল 50 মার্ক। স্যার 10-এ 20 মার্ক হলো, তাহলে 60। 60 হলো। হ্যাঁ, 60 মার্ক হলো। আর হ্যাঁ, আর এখানে স্যার অন অ্যাভারেজ 3টা যদি কোশ্চেন হয়, 6টা কোশ্চেন, তার মধ্যে 3টায় 3 আর 3টায় 2 করে পাবে, তাহলে 6। আর ওদিকে হচ্ছে 9, 9 তাহলে এই 15 স্যার। প্রশ্নটা ছিল এআই নিয়ে। মানে এআই নিয়ে এত ফোকাস স্টাডিং মানে ফোকাস স্টাডিং মানুষ পড়ছে যে আসলে এইটা সহজ হওয়ার কথা, একদমই সহজ হওয়ার কথা। অনেক ফোকাস স্টাডিং পড়ছে তো ওখান থেকে হয়তো এই স্যার তাহলে প্রশ্নগুলো 30-এ কত পাইতে পারে এই যে 6টা কোশ্চেনে? এত 30-এর মধ্যে 50% মার্কই সামারাইজ ধর। ছিল স্যার, শেষেরটা একটা সামারাইজ ছিল, প্রিসাইজের মতো আর কি, আচ্ছা, এফ নাম্বারটা। এইটাকে এভারেজ আমরা 15ই ধরি। হ্যাঁ, জি স্যার 15, তাহলে স্যার 15। 75। হ্যাঁ, 75, 50% আর স্যার মার্ক। 10-এর ভিতরে ট্রান্সলেশনে কত আসতে পারে? এইটা 5 থেকে 6 হয়তো মানে পাবে আর কি। স্যার 6 আর ভালো ধরলাম। করতে পারলে 8, ভালো করতে পারলে 8। তো ভালোদের দলটা আমরা ধরি না, আমরা জি স্যার, 5ই ধরি। হ্যাঁ, 5 81 স্যার। 75 আর 5 ধরেন 80। 5, 80। আর্গুমেন্টে 30 ছিল স্যার। এটা হুম। অবশ্যই মিক্সিং প্রতিক্রিয়া দিলে বেশি মার্ক পাবে, যদি বায়াস অ্যান্সার করে তাহলে স্যার একটু মার্ক অনেকটাই কমে যাবে। না, অনেকে আসলে এরকম আর্গুমেন্ট রাইটিংটার মধ্যে অনেকে ঘুরে পেঁচে সুন্দর করে লিখতে পারে না। হ্যাঁ, তার কারণে আর্গুমেন্টে আমরা বলবো যে আহ, কমই ধরতে হবে। হ্যাঁ, স্যার 20 আপনার মার্ক। অ্যান্সারটা দেখলাম এখানে স্যার, মিক্সিং এবং পড়ে খুব ভালোই লাগছে, মিক্সিং এ হওয়া উচিত। হ্যাঁ, তো অনুবাদে অনেকে দেখা গেছে যে শব্দ মাথায় আনতে পারে না বা ওটা ওটা শব্দ রেখে, সেক্ষেত্রে কিন্তু মার্ক স্যার আগে তো স্যার 30 ছিল, 40 ছিল, সেইটার সাথে তো তুলনা করা যাবে না।
এখন তো অনেক কম, এই জন্যই হ্যাঁ তো কম, 10-এর এটা ভিতরে তো আসলে কত যে 10-এর দিবে। 10-এর মধ্যে 5ই ধরতে হবে। হ্যাঁ, এটাও 5 5-ই ধরতে হবে। ধরতে হবে স্যার। 5 ধরতে হবে। আর এটা এই যে আর্গুমেন্ট রাইটিং এ আমরা ধরবো 8 ধরবো। হ্যাঁ, 8 ধরবো, ধরেন স্যার ধরেন 30 হচ্ছে মার্কের স্যার, 30 মার্ক ছিল স্যার। 30 মার্ক 10 ধরেন, 10 ধরেন, 10-এর বেশি ধরা দরকারই নেই, 30-এ 10 10 ধরাই 10। যথেষ্ট। আচ্ছা আর্গুমেন্ট রাইটিং স্যার, অনেকে ইয়া করতে পারে আচ্ছা না, জি মানে স্যার। সুন্দর করে গুছায় লিখতে পারে না। ও আচ্ছা এটা জি একটা স্যার। দুর্বলতা আছে। আর যারা ভালো পারে তারা তো পারি, তারা তো অসাধারণ। অসাধারণদের হিসাব আমরা করবো না, সাধারণদের কিভাবে জি স্যার। সাধারণদেরকে নিয়ে আসা যায়। হ্যাঁ। আহ, স্যার যেহেতু সিনিয়র অফিসার তো এই এই ক্ষেত্রে আমার মনে হয় যে মোটামুটি ফার্স্ট কাতারের স্টুডেন্টই বেশি আছে, সেক্ষেত্রে হ্যাঁ 10 একটু ফার্স্ট কম কাতার, হয়ে যায়। তবে 12, হ্যাঁ ওইখানে 12, ইয়াটা 12-13 ধরা যায়। ইয়াটা ক্যারি করবে, মার্কটা ক্যারি করবে মূলত ইয়াতে। আপনি যেটা বলতেছেন না, ওখান থেকে গেছে সে ফোকাস রাইটিং খুব ভালো করে লিখে, আর্গুমেন্ট রাইটিং এ সে লিখেই নাই, ও তেমন একটা ও স্যার, লিখেই নাই। সময়ের একটা হ্যাঁ, ব্যাপার স্যাপার থাকে, এটাই খেয়াল ছিল যতটুকু না স্যার। সময় ধরা যায় অতটুকুই আমরা চিন্তা করি, মানে কাটমার্ক চিন্তা করবো তো। তা আমাদের কত হইলো তাহলে? তাহলে স্যার আমাদের 10 যদি ধরি তাহলে 90 হচ্ছে, আর যদি 12 ধরি তাহলে 92। 90 হলো না? 90 হলো। আর ওইখানে আমাদের ম্যাথে, ম্যাথে কত আছে, কত কয়টা আছে ম্যাথ, আমাদের ম্যাথ? আহ ম্যাথ হচ্ছে 30 5টা। স্যার, তাহলে তিনটা 318। হ্যাঁ 18 ধরেন না, 18। আর আর্গুমেন্ট রাইটিং এ আমরা আরো 2 বাড়াই করলাম, 10-এর জায়গায় 12 করলাম। তাহলে 20 স্যার, 110। হম, 110, 110 প্লাস পাইতে হবে। 110 হলো সর্বনিম্নটা, এটা কিন্তু মানে স্যার সর্বনিম্ন। ভাইবার জন্য অ্যাটেন্ড করতে পারবে কিন্তু মেরিটে আসার হ্যাঁ সম্ভাবনা ওইটাই কম। সর্বনিম্নটা, মানে জাস্ট সর্বনিম্নটা পাইতে হবে। হ্যাঁ, প্রশ্নগুলো যেগুলো দেখলাম, তো আমরা এখন আহ, যে প্রশ্নগুলো এখানে আসছে এগুলো নিয়ে আলোচনা যেহেতু করতেছি করে যাই। আহ, এখানে বলছে হোয়াট ইজ ন্যারো এআই এন্ড হাউ ডাজ ইট ডিফার ফ্রম দ্য পটেনশিয়াল AGI মেনশন প্যাসেজ। এআই মেনশন ইন দ্য প্যাসেজ। তাহলে প্যাসেজের মধ্যে যে মেনশন করছে ওই জিনিসটা, এই যে এখানে গেলেই তো আমরা চোখে পড়তেছে, এটাকে মেনশন করছে, ওইটাকে এখানে কানেক্ট করে এখানে উত্তরটা দিতে হবে। হ্যাঁ, আমরা ঘরে বসে তো উত্তর সুন্দর করে লিখে ফেলি, ওখানে তো আসলে অত কিছু মাথায় আসে না। তবে হ্যাঁ, এখান থেকে এই জায়গাটার মধ্যে এই যে সংক্ষিপ্ত যে ইয়াটা, এটা দেখে গিয়ে ওখান থেকে গিয়ে ঘুরে ফিরে নিয়ে আসতে হবে প্রশ্নটা। হুম। আর দ্বিতীয় প্রশ্ন কি ছিল? হয় machines machines in the future surpass human intelligence। তার মানে হিউম্যান ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ফিউচারে কি মেশিন ঘটতে। জায়গা দখল করবে কিনা, হ্যাঁ হ্যাঁ, বা কোনো ওই কিছু জিনিসটা। করবে কিনা। হ্যাঁ, তাইলে এখান থেকে আমার জানতে হবে যে হিউম্যান ইয়ার সাথে কি করতে পারে, ওই জিনিসটা নিয়ে আসতে হবে এখান থেকে। আর স্যার অনেকে কি করে। নিউরোলিঙ্ক দেখলে তো বোঝা যাচ্ছে অনেকটা। হ্যাঁ, What are the sum of physical limitation of human intelligence that machine don't face? তার মানে হিউম্যানের যে লিমিটেশনটা আছে ওইটাই এখানে আহ, তুলে ধরবো আমরা। যেমন স্যার এই যে হায়ার প্রসেসিং স্পিড, গ্রেটার এনার্জি ক্যাপাসিটি, আনলিমিটেড ফিজিক্যাল এক্সপেনশন। ইচ্ছা করলে তো তারা দ্রুত কাজ করতে পারে, এই যে সাথে সাথে ক্যালকুলেশন করে দিচ্ছে, অনেক এনার্জি ক্রিয়েট করতেছে, তারপরে ছোট বড় করা যায় যখন তখন। এগুলো তো আসলে মানুষের দ্বারা সম্ভব না। এটাই স্যার আর কি আমাদের ফিজিক্যাল লিমিটেশন আছে, এইগুলো ওখানে মেনশন করতে হবে। তো ওকে, তার মানে ঘুরে ফিরে যে এআই এর সাথে যে মানুষের যে ইয়াটা আছে, হিউম্যানের যে ইয়াটা আছে ওইটার মধ্যে ফোকাস করতে হবে আর কি। ঠিক আছে, তো আমরা আহ, এই লাস্টে কি আছে, সামারাইজ দ্য মেইন মেসেজ অফ দ্য প্যাসেজ। এই যে যে কথাগুলো বললাম ওই কথাগুলোই তো আসলে এখানে ঘুরে ফিরে আসবে সম্পূর্ণ। প্যাসেজটা আবার পড়তে হবে, পরে এখানে ভিতরে কি বলছে, কি জিনিসটা স্যার বলছে তুমি। কাইন্ড অফ স্যার ওই যে প্রিসাইজটা এর ভিতরে টেকনিক্যালি ঢোকাই দেওয়া হয়েছে 5 মার্কে। হুম 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 হুম, ওইটাই। মানে যেটা আসলে ওই যে প্রিসেস যেটা আসলে সিলেবাসে নাই, সিলেবাসে না তাহলে কিভাবে দিবে। তো এখন এখানে সামারি বলেন আর প্রিসেস বলেন, এই জিনিসটা এখানে নিয়ে আসছে আর কি, এই জায়গার মধ্যে নিয়ে আসছে।
তো যারা আসলে আহ, একটু বুঝে তারা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে আশা করি। ওকে, আমরা এখন অনুবাদে চলে যাই। অনুবাদের মধ্যে আহ, কি জিনিস আছে এর মধ্যে? আহ, বাংলা অনুবাদ। হুম, এখানে আছে হলো আর্গুমেন্ট রাইটিং। অনুবাদ নিয়ে কথা বলতে হবে না আশা করি, অনুবাদ নিয়ে আমরা কথা না বলি। স্যার আমরা ভাব অনুবাদ করলেই তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরা আর্গুমেন্ট রাইটিংটাই চলে যাই। অনুবাদ এক একজন এক একভাবে করবে, এক এক অ্যাঙ্গেল থেকে করবে। আমি মনে করি সাহস করে অনুবাদ করে দিয়ে আসতে পারলেই, একদম যে হুবহু হইতো ওই বিষয়টা তা না, কাছাকাছি গেলেই চলে অনুবাদের ক্ষেত্রে। তো সুতরাং এটা নিয়ে আলোচনা নাই বা করি। আমরা আর্গুমেন্ট রাইটিংটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, আর্গুমেন্ট রাইটিং এর প্রশ্নটা আহ ছিল অটো রিক্সা নিয়ে, না? যে অটো রিক্সাকে ব্যান করা উচিত নাকি উচিত নয়, হ্যাঁ, আপনার মানে অপিনিয়ন দেন। এটা কিন্তু আসলে একদম আলোচিত একটা টপিক, কারণ অনেকবার এটা নিয়ে আন্দোলন হয়েছে। হ্যাঁ, অটো রিক্সা এখন দেখেন, অটো রিক্সা বন্ধ করা উচিত না উচিত না, এখন আপনি উচিতের দিকে যেতে পারবেন, উচিত নার দিকেও যেতে পারবেন, কিংবা নিরপেক্ষ থাকতে পারবেন। হ্যাঁ, জি স্যার। তিন দিকেই আপনার যাওয়ার সুযোগ আছে। আপনি যদি মনে করেন যে আসলে অটো রিক্সাগুলো অ্যাক্সিডেন্ট ঘটায়, অটো রিক্সাগুলো কি যেন বলে যে আমাদের ট্রাফিক পরিবেশ দূষণ করছে। ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, বা অটো রিক্সাগুলো আপনার বিদ্যুতের জন্য আহ, সমস্যা, কারণ বিদ্যুৎ অপচয় হচ্ছে। হ্যাঁ, তারপরে হলো অটো রিক্সাগুলো কি করতেছে যে আহ, কি যেন বলে, ছিনতাইও বলবো, যে অটো রিক্সা গুলো ছিনতাইয়ের সাথে জড়িত। হ্যাঁ, কারণ কোথাও থেকে কোনো কিছু একটা নিয়ে দৌড়ে পালাচ্ছে। হ্যাঁ, অটো রিক্সা কি আর ধরা যাচ্ছে না। ঠিক, মানে এই নেগেটিভিটি নিয়ে আসতে হবে, আপনার পজিটিভিটি নিয়ে আসতে হবে। পজিটিভিটি কি? কোথাও যখন জরুরি যেতে হয়, আহ, ওই সময় দেখা গেছে আমার অটোটাই চাই, যে এখান থেকে ওখানে যাবো 5 মিনিটে যেতে হবে। রাস্তা রাস্তা 15 মিনিটের, আমার 5 মিনিটে যেতে হবে। তো যদি প্যাডেল রিক্সা দিয়ে যাই, সেক্ষেত্রে আমার 15 মিনিট লাগবে। হেঁটে গেলে আমার দেখা গেছে 30 মিনিট লাগবে। তা আমি যাবো 5 মিনিটে কিসে? অটো রিক্সায়। তো তাহলে যথেষ্ট কারণ আছে অটো রিক্সাকে সাপোর্ট দেওয়ার। তারপরে কর্মসংস্থান হয়েছে অটো রিক্সার কারণে। তো এই কর্মসংস্থানকে তো আমি ডিনাই করতে পারি না। আমার কর্মসংস্থান হয়েছে, এরা তো আহ পরিশ্রম করেই টাকা উপার্জন করে। হম। তো এখন নেগেটিভিটি যাবে কার দিকে? নেগেটিভিটি যাবে রিস্কওয়ালার দিকে, মানে অটো রিক্সাওয়ালার দিকে। আর জি স্যার। পজিটিভিটি যে জিনিসটা, মানে আমাদের যে স্যার নেগেটিভিটি। এথিক্স এর দিকে তাকালে তো স্যার তাদের ব্যান করা যাবেই না, কারণ তাদেরও তো একটা ফ্যামিলি আছে, পরিবার আছে, তারা কি হ্যাঁ, করবে? এগুলি কর্মসংস্থান আছে, এরা এই জিনিসটা নিয়ে চলে। হ্যাঁ, জীবিকা নির্বাহ করে। হ্যাঁ, তো ওদেরকে যদি ব্যানই করতে হয়, সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে? কর্মসংস্থানের কর্মসংস্থান সুযোগ তৈরি করে করবে। দিতে হবে। আপনি নিরপেক্ষ দিক থেকে যদি বলেন যে আসলে ব্যান করাই উচিত, কারণ আমার আহ, রাস্তাঘাটের পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, কারণ একটা অটো থেকে আরেকটা অটো বাড়তেছে বাড়তেছেই শুধু। আর অটো মানে অলস সংখ্যা, অলস মানুষের সংখ্যা বাড়তেছে। এরা কিন্তু আহ, মানে এই পরিশ্রমী না। এরা কিন্তু কি করে, এই যে অল্প বয়সী পোলাপান, হ্যাঁ, এরা যেটা আসলে নিজের গায়ে শক্তি দিয়ে যে জিনিসটা করতে পারতো, এই জিনিসটা না করে এরা কি করে, এই অটো একটা নিয়ে অটোর মধ্যে বৈশা টিপ দিয়ে বসে থাকে। তো এই যে এখানে প্রোডাক্টিভিটি লস হচ্ছে আমাদের। তো এদেরকে দিয়ে আমি যদি গার্মেন্টস সেক্টরে কাজ করতে পারতাম, তাহলে আমার গার্মেন্টস সেক্টর কি হতো, অনেক ফ্লোরিশ করতো। এখানে দেখেন গার্মেন্টস সেক্টরটা কিভাবে চলে আসে। তো গার্মেন্টস সেক্টরে একজন মানুষ কাজ করে না, কেন করে না? অটো চালাতে পারে। তো অটো নিয়ে সে স্বাধীনভাবে চলবে, সে কেন গার্মেন্টসে যাবে? কিন্তু এই যে অটোর যদি সোর্সটা না থাকতো, তার যদি অটোর সোর্সটা না থাকতো, তাকে যদি এই সুযোগটা না দেওয়া হতো, সে কি করতো? বাধ্য হয়ে গার্মেন্টসে যেত। গার্মেন্টসে গিয়ে কাজ করে সে কি হতো? গার্মেন্টস বাদ দিলাম, একটা উদাহরণস্বরূপ একটা গার্মেন্টস বললাম। সে হয়তো কৃষিকাজে যেত, সে হয়তো অন্য একটা প্রোডাকশন যেত, কোনো একটা প্রোডাকশনে সে জড়িত হইতো, যেটা গায়ে খেটে সে এই কাজটা করতো এবং প্রোডাক্টিভিটি বাড়তো। এখন দেখেন, এই অটো রিক্সার কারণে কিন্তু প্রোডাক্টিভিটি বাড়তেছে না। প্রোডাক্টিভিটি বাড়ছে না, এই যে আমাকে আপনাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটাই তার কাজ। হ্যাঁ, এইটা দেখা গেছে 10 জন নিতে পারতো, সে জায়গায় 20 জন হচ্ছে। তো 20 জন হয়ে লাভটা কি হচ্ছে? হ্যাঁ, আলটিমেটলি জি স্যার।
ওদের লাভ হইলো, দেশের লাভ হচ্ছে না। হুম। তো এই যে আর্গুমেন্ট গুলো কিন্তু এগুলোই, মানে আপনি চিন্তা করবেন চিন্তা শক্তি দিয়ে যে আসলে এই জিনিসগুলো কি, পক্ষে বিপক্ষে চিন্তা করতে হবে। হ্যাঁ। আর এই জিনিসগুলো যদি আমরা ভাবি যে কর্মসংস্থান আমরা দিতে পারতেছি না মানুষকে, এখন কর্মসংস্থান ব্যান করব কেন? এই যে আমি কিন্তু একবার পজিটিভ যাচ্ছি, একবার নেগেটিভ যাচ্ছি। তো বিষয়টা আপনাকে সিস্টেমেটিক্যালি যেতে হবে। সিস্টেমেটিক্যালি প্রথমে আপনি পজিটিভ বলবেন, হ্যাঁ, এদের পক্ষে বললেন, পরে ওদের নেগেটিভ বললেন, পরে লাস্টে গিয়ে আপনি একটা মতামত কনক্লুশনে দিবেন। আপনি একটা মতামত দিলেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা এরা, মতামতের ভিতরে স্যার এই যে আলাদা হ্যাঁ, ট্রান্সপোর্ট রোড তৈরি করে দেয়া বা হচ্ছে হ্যাঁ, তাদের ট্রাফিক রুল শেখানো, এইগুলো দিয়ে আর কি মোটামুটি শেষ করলে একটা ভালো মার্ক পাওয়া যাবে। হ্যাঁ। ওই বিষয়টা হলো যে আমরা চেষ্টা করব তাদের সম্পর্কে পজিটিভ একটা মন্তব্য দেওয়ার জন্য, যে ওরা যেহেতু এখন কর্মসংস্থানে চলেই গেছে, ওদেরকে কর্মসংস্থান টিকিয়ে রাখা। আর যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওদেরকে বিকল্প কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেওয়া। হ্যাঁ, এইভাবে করে আমার কনক্লুশনে আমি এমন অবস্থানে থাকবো যাতে কি যেন বলে, বন্ধ করতে বললাম না, আবার কি যেন বলে যে চালুও রাখতে বললাম না। মানে জাস্ট আমার একটা নিউট্রাল অবস্থান থেকে আমি এমন সুন্দরভাবে মানে আমার এক্সামিনারকে স্যাটিসফাই করার চেষ্টা করব, যেহেতু টপিকটাই এই ধরনের, আমি পজিটিভ দিতে পারি, নেগেটিভ দিতে পারি, বা নিরপেক্ষ থাকতে পারি। তো এই ছিল আমাদের আজকে যেই আলোচনা। আমরা আহ, কি জানা বলে মোটামুটি আহ, আলোচনা আমরা করে ফেলছি। টোটাল 6টা টপিকের উপরই আলোচনা করছি আমরা। 6টা টপিক থেকে আমরা জানতে পারছি যে আমরা আমাদের যেই প্রশ্নটা আছে মোটামুটি আপনারা 110 মার্কের মতো আপনারা মিনিমাম পাওয়া উচিত। এরপরে এর ঊর্ধ্বে পাওয়া তো ওইটা আপনাদের বিষয়। আর চাকরি পেতে হলে তো দেখা গেছে একজন 110 পাইছে, একজন 111 পাইছে। ওই যে 10 পাওয়া ব্যক্তি চাকরি পায় না, 11 পাওয়া ব্যক্তি চাকরি পেয়ে গেছে। বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ। অনেকে আর অনেকে স্যার 150 পেয়ে যাবে যারা মাল্টি হ্যাঁ, ট্যালেন্ট। এই যে এগুলো আরেকজন আছে, হচ্ছে আরেকজন আছে 150 পাবে। হ্যাঁ, তো তার কাছে তো যেতে পারবেন না। তো না গেলেও আপনার কি করতে হবে, ওই যে ট্র্যাকে থাকতে হবে যাতে আপনার কর্মসংস্থান হয় এবং আপনি জয়ী হন। তো আমরা এই আলোচনা এখানেই শেষ করলাম। এখন আমাদের যেই ম্যাথ সমাধান, ওই ম্যাথ সমাধানে আমরা চলে যাব। ভাই, আপনার পালা, হ্যাঁ, আপনার পালা ম্যাথ আছি। শেখাতে আমি হবে। ম্যাথ সমাধানের দিকে যাচ্ছি, সমস্যা নাই। তবে আর্গুমেন্টের যে আলোচনাটা, মানে আমি নর্মালি বলতে চাই যে আসলে আমাদের দুনিয়া এখন আলটিমেটলি যে ইভির দিকে চলে যাচ্ছে, ইলেকট্রিক ভেহিকেলের দিকে যাচ্ছি। তো অটোকে আসলে ব্যান করে কিছু হবে না। আলটিমেটলি এটা হচ্ছে একটা মাইক্রো ক্রিয়েচার, ইভির একটা মাইক্রো ক্রিয়েচার, ইলেকট্রিক ভেহিকেল একটা ছোট ছোট সংস্করণ। আলটিমেটলি এটা আগামী কিছুদিনের মধ্যে সারা দেশে ছড়াই যাবে। আর অলরেডি গ্রামে গঞ্জে আমাদের কিন্তু ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু কমে গেছে, এবং অনেক, মানে গ্রামে, বিশেষ গ্রামে যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে অটো রিক্সার কারণে। তো এটা আসলে এখনই আমি মনে করি কৃষক যারা আছেন তাদেরকে হচ্ছে রিক্সায় যেরকম লাইসেন্স দিচ্ছিল, মানে দেওয়া হতো, হিন্দিতে যেমন দেওয়া হয়, রুলস রেগুলেশন আছে, এখন থেকে চিন্তা করা দরকার এইভাবে যে নাম্বার অটো রিক্সা এটা হচ্ছে কন্ট্রোল রাখতে হবে। আই থিঙ্ক এটা একটা সমাধান হইতে পারে, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ আলটিমেটলি ইভির দিকে আমরা যাচ্ছি, পুরো পৃথিবী ইভিতে চলে যাবে। তো হোয়াটএভার আলোচনাটা শেষ হয়ে গেছিল, আমি একটা জাস্ট আমি ওপিনিয়ন দিলাম। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ম্যাথের সমাধানে। 5টা ম্যাথ ছিল, আমি স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি না, ভাইয়া যদি আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ, এখন ট্রাই করেন, দেখেন আপনাকে কো হোস্ট করে দেওয়া হয়েছে, আপনি ট্রাই করেন। আমাকে আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনি শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ, মনে হয় হেডফোন ইউজ না করলে বেশি জোরে শোনা যেত। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ, এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ।
ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি তাহলে হচ্ছে আমাদের ম্যাথটা দিয়ে শুরু করি। আজকে কি কি ম্যাথ ছিল? জি জি ভাই, এবার ক্লিয়ার। ঠিক আছে, আমাদের 5 এর এ নাম্বার যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে সেটের ম্যাথ। 9 এর ম্যাথ আমরা ক্লাস ক্লাসে অর্থাৎ গতদিন এইরকম একটা ম্যাথ সলভ করছি। কি বলছে? একটা কলেজে 100 জন নবীন শিক্ষার্থী আছে, তাদের মধ্যে 30 জন গণিত সাবজেক্টটা চুজ করছে আর 40 জন ইংরেজি, 15 জন উভয় সাবজেক্ট চুজ করছে। প্রশ্ন হচ্ছে দুইটা, কতজন ইংরেজি গণিত নিয়েছে আর কতজন ইংরেজি গণিত কোনোটাই নেয়নি। ইংরেজি গণিত কতজন নিয়েছে এটা হচ্ছে আমরা এ ইউনিয়ন বি, যেটা আর কি আমরা ফর্মুলা জানি, সেই ফর্মুলার এইটার হচ্ছে অ্যান্সার বের করতে হবে। তাহলে আমরা জানি ফর্মুলা এ ইউনিয়ন বি ইকুয়ালস টু নাম্বার অফ এ, এখানে একটা নাম্বার আছে, প্লাস নাম্বার অফ পি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখানে নাম্বার অফ এ যদি আমরা ধরি যে কতজন গণিত নিয়েছে সেটা যদি হয় 30, নাম্বার অফ বি যদি হয় কতজন ইংরেজি নিয়েছে সেটা যদি হয় 15, আর নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা যদি হয় কতজন উভয় সাবজেক্টটা চুজ করছে সেটা হচ্ছে সরি সরি, ইংরেজি হচ্ছে 40 আর নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে 15। তাহলে আমরা খুব সহজে জাস্ট এখান থেকেই নাম্বার অফ এ ইউনিয়ন বি অর্থাৎ কতজন ইংলিশ ম্যাথ এই সাবজেক্টটা চুজ করে সেটা বের করে ফেলতে পারি। তাহলে ক নাম্বারের অ্যান্সারটা হয়ে যাবে 30 প্লাস 40 মাইনাস 15, 70 - 15 মানে হচ্ছে 55। তাহলে কয়ের অ্যান্সার হচ্ছে 55। কয়ের অ্যান্সার কোনোটাই নেয়নি। টোটাল শিক্ষার্থী আসছে 100 জন, তাদের মধ্যে 55 জন ইংলিশ আর গণিত নিয়েছে। তাহলে বাকি সাবজেক্ট অর্থাৎ ইংলিশ গণিত নেয়নি, তারা কারা হবে? 100 - 55 অর্থাৎ 45 জন। এটাই অ্যান্সার। ম্যাথটা খুবই ইজি। আমাদের মডেল টেস্ট এইটা এরকম একটা ম্যাথ ছিল, লাস্ট দিন আমরা সলভ করছি। বি নাম্বার ম্যাথ, এটাও একটু খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, চিন্তা করলেই অ্যান্সারটা হয়ে যাবে। এটা পার্সেন্টেজের ম্যাথ, একটা ইকুয়েশন যদি আমরা ড্রাইভ করতে পারি তাহলে answer হয়ে যাবে। কি বলছে? একটা পরীক্ষায় একজন শিক্ষার্থী পাইছে 20 নাম্বার, 20% নাম্বার। আগে হচ্ছে আমরা এটা বুঝি যে টোটাল মার্ক কত সেটা আমরা জানি না। আগে হচ্ছে ম্যাথের আমি বলবো যে ম্যাথের লাস্ট লাইনটা আগে পড়া দরকার। পরীক্ষার মোট নাম্বার কত, পাস নাম্বার কত, আমাদের মাথায় এটা সেট করে নিয়ে আগাতে হবে। তাহলে পরীক্ষার মোট নাম্বার যদি এক্স হয়, তাহলে একজন শিক্ষার্থী সে পাইছে 20 নাম্বার, 20% মার্ক, তাহলে আমরা বলতে পারি 20% অফ এক্স সে পাইছে, অর্থাৎ 20% অফ এক্স। আরেকজন কত পাইছে এই এক্স এর মধ্যে? 30% অফ এক্স। কথা হচ্ছে লজিকটা কি আছে, যে 20% পাইছে, যেখানে এটা চলে আসে, যে 20% পাইছে সে কিন্তু 30 নম্বরের জন্য ফেল করছে। তাহলে 20% যে নাম্বারটা পাইছে এটার সাথে যদি 30 অ্যাড করতো করা যেত তাহলে সে পাস করে যেত। আর 30% যে না মার্ক পাইছে সে কত নম্বরের জন্য ফেল করছে? 10 নম্বরের জন্য ফেল করছে। অর্থাৎ 30% যে মার্ক এটার সাথেও যদি আমরা 10 অ্যাড করি তাহলে পাস মার্কটা হয়ে যায়। তাহলে 30% মার্ক প্লাস 30 এটাও পাস মার্ক, 30% মার্ক প্লাস 10 এটাও পাস মার্ক, এইটাও পাস মার্ক, এটাও পাস মার্ক, অর্থাৎ এই দুইটা সমান। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? 20% অফ এক্স প্লাস 30 ইকুয়ালস টু 30% অফ এক্স প্লাস 10। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করে ফেলবো খুবই সহজ। 100 তুলে দেওয়ার জন্য আমরা বলতে চাইলে যদি আহ, আচ্ছা 100 দিয়ে মাল্টি করে ফেলি তাহলে কি হয়? 20x প্লাস 3000 ইকুয়ালস টু, এটা আপনারা যেভাবে সলভ করেন আর কি, এটা আপনাদের উপর যেভাবে আপনারা সলভ করবেন, জাস্ট অ্যান্সারটা ইকুয়েশনটা আমরা সলভ করে ফেলবো, তাহলে আমাদের ম্যাথ শেষ। এখান থেকে আমরা 10x ইকুয়ালস টু 2000 আর x ইকুয়ালস টু পেয়ে যাবো 200 মার্ক। অর্থাৎ x আমরা কি ধরছি? x আমরা ধরছিলাম হচ্ছে টোটাল মার্কটা কত, মোট নাম্বার কত। তাহলে মোট নাম্বার 200, মোট নাম্বার অ্যান্সার হয়ে গেল। পাস নাম্বার কত? তাহলে দেখেন আমরা ইকুয়েশন ড্রাইভ করছি, এটার লেফট সাইডটাও ছিল পাস মার্ক, রাইট সাইডটাও ছিল পাস মার্ক, যে কোনো একটা সাইডে এক্স এর ভ্যালুটা বসাই দিলে আমরা পাস মার্ক পেয়ে যাবো। তাহলে যদি আমরা 30% অফ এক্স প্লাস 10 এটা যদি পাস মার্ক হয় তাহলে কত আসবে? 60 প্লাস 10 অর্থাৎ 70। তাহলে এইটা হবে আমাদের পাস মার্ক। তাহলে একটা অ্যান্সার হবে হচ্ছে 200, আর একটা অ্যান্সার হবে হচ্ছে 70। দুইটা ম্যাথ খুবই ইজিলি মাথা চোখ কান খোলা রাখলেই আপনারা খুব সহজে পেয়ে যাবেন।
থার্ড যে ম্যাথটা ছিল এটা ইকুয়েশন সলভিং। এইটাকে হচ্ছে বিভিন্ন ওয়েতে করা যায়, তবে পরীক্ষার হলে গিয়ে এত ওয়ে চিন্তা করার দরকার নেই। আপনারা ক্লাসিক্যাল ওয়েতে করবেন, ঠান্ডা মাথায় করবেন, একটু টাইম লাগবে, হয়তো 1 মিনিট 2 মিনিট বেশি লাগবে, কিন্তু বিভিন্ন ওয়ে ফলো করতে গিয়ে যে একটা কমপ্লেক্সিটি তৈরি হবে বা আপনি শেষ পর্যন্ত অ্যান্সারটা মিলাতে পারতেছেন না, এমন হবে না। ঠিক আছে? তো এখানে কি করা হয়, দেখা যায় রাইট সাইডটা নর্মালি হচ্ছে দুইটা ভাগে ভাগ করে তারপর আর কি সলভ করা হয়। তো ঘুরে ফিরে একই আসে, আমরা ক্লাসিক্যাল ওয়েটা করে ফেলবো, বাম পাশে প্রথমে অ্যাড করে ফেলবো, সেটা থেকে রাইট সাইডটা মাইনাস করে ফেলবো, রাইট সাইডটা 0 করে, তাহলেই আমাদের ম্যাথ শেষ। তো এই কাজটা এখানে করা হয়েছে। নর্মালি আমরা এখান থেকে এলসিএম করলাম, এলসিএম করলে 3 × 5x+1, এখন 10 × 3x+2, এটা এখানে হয়ে গেল, রাইট সাইডটা অপরিবর্তিত থাকলো। উপরে আমরা নর্মাল গুণন করে দিলাম, নিচে আমরা নর্মাল গুণন করে দিলাম, শেষ। এইবার রাইট সাইডটাকে আমরা লেফট সাইডে নিয়ে এসে রাইট সাইডটাকে 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর এলসিএম হয়ে গেল দিস মাল্টি দিস নিচে, আর উপরে যে আমরা সিম্পলিফাইড একটা ভার্সন পাইছি সেটার সাথে গুণন হবে 7x+2, আর -20 এর সাথে নিচে যে আমরা এটা গুণন করে নিচে একটু আগে সেটা মাল্টি করে দিলাম। নিচে যা থাকলো তাই, নিজেরটা আর কোনো মাল্টি করার দরকার নেই, কারণ নিচে আমরা হরটাকে ডান পাশে যেহেতু 0 আছে, ডান পাশে নিয়ে গেলেই 0 হয়ে যাবে, উপরে অংশটা পড়ে থাকবে, লবটা পড়ে থাকবে। এই জায়গাটা আমরা মাল্টি করে দিলাম, এই জায়গাটা মাল্টি করে দিলাম, মাইনাস করে দিলাম, করে দেওয়ার পর চেহারাটা দাঁড়াবে এমন। সেখান থেকে যদি আমি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করার পরে -20x+4 = 0 চলে আসে। আর নিচের হরটা কোথায় যায়, নিচের হরটা যেহেতু ডান পাশে 0 আছে, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে 0 0 ইন্টু এই হরটা চলে আসে, অর্থাৎ রাইট সাইডটা হয়ে যায় 0। তো এখান থেকে খুব সহজ, এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করি 4/21 ভাগ 2/11, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাও খুব ইজি ম্যাথ, কিন্তু পরীক্ষার হলে গিয়ে একটু চোখ মানে ঠান্ডা মাথায় একটা করতে হবে, না হলে মাথা মানে একটু ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেলেই একটা মিলবে না। এইটা ফাংশনের বেসিক ম্যাথ, ফাংশনের বেসিক ম্যাথ কি বলছে এখানে হচ্ছে লাভ বা লভ্যাংশ দেওয়া আছে দিয়ে কি। নর্মালি আমরা ফাংশনের অংশ হচ্ছে ফাংশন অফ এক্স দিয়ে করে অভ্যস্ত, এটা ছাড়া এখানে পিএক্স দিয়েছে, অর্থাৎ প্রফিট এক্স, এক্সটা এখানে হচ্ছে নাম্বার অফ ইউনিট। ইকুয়েশনটা কি দেওয়া আছে বা ফাংশনটা কি দেওয়া আছে, 5x/4 - 300, এটা হচ্ছে আমাদের প্রফিটের ফাংশন। অর্থাৎ এক্স এখানে বসালে এখানে প্রফিটের, অর্থাৎ মানে বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে এক্স হচ্ছে মানে ম্যাথটা পড়ে যা বোঝা যাচ্ছে, এক্সটা হচ্ছে নাম্বার অফ ইউনিট, মানে কতগুলো আপনি প্রোডাকশনে যাচ্ছেন। তো প্রোডাকশন যদি বৃদ্ধি পায় তাহলে প্রফিটের সংখ্যাটা বাড়বে। কারণ এখানে যেহেতু এক্স এর ভ্যালুটা আমরা এখানে বসাবো, এখানে বসানো মানে যত এক্স এর ভ্যালু বাড়বে প্রফিট তত বাড়বে, যত এক্স কমবে প্রফিট তত কমে যাবে। আর যদি এখানে এক্স এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে -300, অর্থাৎ লস হবে কিন্তু। ঠিক আছে? যদি আমি প্রোডাকশনে না যাই তাহলে ওই ফার্মে অল টাইম -300, অর্থাৎ 300 টাকা করে লস হয়ে থাকবে, সেটা অন্য কোনো কষ্টে চলে যাবে। কোথায় কষ্ট হবে সেটা আমাদের দেখার বিষয় না, জাস্ট ফাংশনের থেকে কি বুঝলাম সেটা বুঝিয়ে দিলাম। তো কি বলছে, প্রথম কোশ্চেনটা হচ্ছে 150 টাকা লাভ করতে হলে কত ইউনিট উৎপাদন করতে হবে, মানে বিষয়টা এইটাই যে পিএক্স প্রফিট হচ্ছে 150 টাকা, তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স ইকুয়ালস টু 1, অর্থাৎ পিএক্স ইকুয়ালস টু 5x/4 - 300 ইকুয়ালস টু 150। এখান থেকে আমরা জাস্ট এক্স এর ভ্যালু বের করে ফেলবো, ম্যাথ শেষ। 5x/4 150, 150 প্লাস 300 করি, 5x ইকুয়ালস টু 4 দিয়ে গুণ করে ফেলি, এক্স এর ভ্যালুটা বের হয়ে যাবে, /5, এখান থেকে আমরা এক্স বের করে ফেলতে পারি 360। অর্থাৎ যদি আমরা এক্স এর ভ্যালু 360 হয়, অর্থাৎ 450টা প্রোডাক্ট তৈরি করি, তাহলে আমাদের লাভ হবে 360 টাকা, সরি 150 টাকা, যদি 360টা প্রোডাক্ট উৎপাদন করা যায়। আর 2 নম্বরটা কত বলছে, কত ইউনিট উৎপাদন করলে শূন্য লাভ হবে, মানে প্রফিটের সংখ্যা, প্রফিট হবে না, শূন্য হবে, সেটা আমাদের বের করতে হবে। কারণ একটু আগে এই ফাংশন থেকে আমরা দেখতেছি, এই ফাংশনটা থেকে আমরা দেখতেছি যদি আমরা কোনো উৎপাদন না করি তাহলে কিন্তু অল টাইম -300, 300 টাকা করে লস হতে থাকে। তাহলে সেই লসটাকে কভার আপ করার জন্য আমাদের কিছু না কিছু প্রফিট করতেই হবে, কিছু না কিছু উৎপাদন করতেই হবে। কতগুলো উৎপাদন করতে হবে, এখানে প্রফিট হবে 0, তার জন্য বলতে পারি px ইকুয়ালস টু 5x/4 - 300 ইকুয়ালস টু 0।
কেন জিরো? লাভ হবে জিরো, অর্থাৎ এই 300 টাকা আমরা রিমুভ করার জন্য, 300 টাকা যে কস্ট হচ্ছে এটাকে রিমুভ করার জন্য কতগুলো উৎপন্ন যেতে হবে। নর্মাল ইকুয়েশন 300 চলে গেল এই পাশে, x ইকুয়ালস টু আসবে 300 মাল্টি 4 ডিভাইড বাই 5, 5 দিয়ে কেটে দেন 60 240, অর্থাৎ 240টা করে প্রোডাক্ট আমাকে অবশ্যই উৎপাদন করতে হবে সবসময়, না হলে প্রফিটে যাবে। 240টা প্রোডাক্ট উৎপাদন করলে সেটা চলে গেল, মানে সেটা বরাবর থাকলো। এরপর আমরা যতগুলো উৎপাদন করব, একটা একটা করে উৎপাদন করবো, একটা একটা করে উৎপাদন, প্রফিট বাড়তে থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে দুইটা, 360 এন্ড 240 বা 240। এই ম্যাথটা যেটা আছে নাম্বার ম্যাথটা, নাম্বার ম্যাথটা নিয়ে হচ্ছে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে আমরা কি করব, কারণ এখানে দেওয়া আছে সেন্টিমিটার, এখানে দেওয়া আছে বর্গ মিটার। এখন 60 সেন্টিমিটার কিন্তু খুব ছোট একটা জায়গা, 0.6 মিটার। এত ছোট একটা বেজের উপর দাঁড়িয়ে, বেজ মানে বেজ মানে হচ্ছে এখানে ভিত্তি যেটা। তো সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমরা কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে দুইটা বাহু হবে সমান, নিচে একটা থাকবে অসমান বাহু। এই অসমান বাহুটাকে ধরা হয় ভিত্তি, আর ফর্মুলাতে এটাকে ধরা হয় বি। আর সমান বাহু দুইটাকে বলা হয় হচ্ছে এ। এখন ক্যালকুলেট করে আমি যেটা দেখলাম, যদি এইটা হয় 6 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার বা 0.6 মিটার, আর এই সম্পূর্ণটা যদি হয় 1200 বর্গ মিটার, তাহলে এই এর দৈর্ঘ্য হয়ে যাবে 4 কিলোমিটারও বেশি, অর্থাৎ 4000 মিটারেরও বেশি হয়ে যায়। তো এটা আসলে বাস্তবে এইভাবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করা পসিবল, ইম্পসিবল না, বাট নর্মালি এটা রিয়েলিটির সাথে ম্যাচ হয় না। তো এখানে বিষয়টা ম্যাথটা হওয়া উচিত ছিল এইটা হয়, এইটা হচ্ছে আপনার মিটার, অথবা মানে দুইটা সেম ইউনিট, এটা হচ্ছে কথা। অথবা আমরা এখানে 600 সেন্টিমিটার দিয়েও ম্যাথটা যদি থাকতো তাহলে একটা মেক সেন্স করতো বিষয়টা। তো আমরা ওটাতে যাব না। আপনারা নর্মালি এমন কোশ্চেন থাকলে ভুল যেটা দেওয়া আছে, যে ভিডিও দেওয়া আছে সেটা দিয়েই করতে থাকবেন, কোনো যতদূর পর্যন্ত আগানো যায় ততদূর পর্যন্ত করে দিয়ে আসবেন। আমি শুধু জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দেবো। কনসেপ্ট খুবই সহজ, যে সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করার, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এটা, যেখানে বি হচ্ছে ভিত্তি, এ হচ্ছে সমান বাহুগুলা। তো এখানে যেহেতু আমরা বি এর ভ্যালু পেয়েই গেছি 60 সেন্টিমিটার, আর এখানে যদি বর্গমিটার দেওয়া আছে, তো ভুল ভাবে করতে হলে আপনাদেরকে 60 সেন্টিমিটারটাকে আমরা মিটারে নিয়ে যাবো, 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে যাবো। অথবা 1200 বর্গমিটার, এইটাকে আমাদেরকে 1200 বর্গ সেন্টিমিটার নিয়ে যেতে হবে। তো সেন্টিমিটার নিয়ে যেতে হলে কি করতে হবে? 100 দিয়ে মাল্টি করবো, 100 দিয়ে মাল্টি করা যাবে না, 100 স্কোয়ার দিয়ে মাল্টি করতে হবে, করে বর্গ সেন্টিমিটার নিয়ে যেতে হবে। অর্থাৎ যে ম্যাথই থাকুক না কেন, ইউনিটটা আমাদের করতে হবে সেম, একই ইউনিটে কনভার্ট করে নিতে হবে। নেওয়ার পর আমরা জাস্ট এই ফর্মুলাটাই বসাই দিব, যে b/4 রুট ওভার 4a² - b² ইকুয়ালস টু 1200। এখান থেকে আমরা 0.6/4 রুট ওভার 4a² এর ভ্যালু তো আমাদের বের করতে হবে, মাইনাস 0.6 ইকুয়ালস টু 1200। এখান থেকে আমরা নর্মালি ক্যালকুলেশন করে অ্যান্সার যা আসবে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, বাট এটা দিয়ে অ্যান্সার বের করাটা একটু টাফ। আমি এখানে 60 দিয়ে করে রাখছি, আমি ধরে নিছি যে এটা 60 সেন্টিমিটার না 60 মিটার। 60 মিটার দিয়ে করলে কি হয়, ভ্যালু বসাই দিলাম, 4টাকে এই পাশে নিয়ে গেলাম 4800 হয়ে গেল, 4কে এই পাশে নিয়ে গেলাম 4800 হয়ে গেল। তারপর 60টাকে এই পাশে নিয়ে গেলাম, 60 ডিভিশন হয়ে গেল 80 হয়ে গেল। বোথ সাইড আমরা স্কোয়ার করে দিব স্কোয়ার রুটটাকে তোলার জন্য, তাহলে 4a² - 360 হয়ে গেল 6400। এরপর নর্মাল ক্যালকুলেশন করে আমরা কি করব, 4a² ইকুয়ালস টু 6400 প্লাস 3600 কত হয়, নর্মাল 64 প্লাস 36 মানে 100, অর্থাৎ 4a² ইকুয়ালস টু 100। সেখান থেকে আপনি ফার্স্ট এটাকে 4 দিয়ে ডিভিশন করে ফেলেন, 2500 আসলো। আর বোথ সাইড স্কোয়ার রুট করে ফেলেন, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। কত আসবে? 2500, অর্থাৎ এটা আসবে প্লাস মাইনাস 500। তো যেহেতু এটা হচ্ছে একটা ত্রিভুজের লেন্থ, তাহলে অবশ্যই মাইনাসটা গ্রহণযোগ্য হবে না। যদি 60 থাকতো আমাদের অ্যান্সার হতে হচ্ছে 50 ইউনিট। হ্যাঁ, 50 ইউনিট, সেটা সেন্টিমিটার থাক বা
মিটার থাকবে, উত্তর হবে 50 ইউনিট। মিটার থাকলে মিটার লিখবেন ইউনিটের জায়গায়, মিটার কিলোমিটার থাকলে কিলোমিটার লিখবেন, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লাগবে। আই থিঙ্ক ম্যাথের কনসেপ্ট গুলো বুঝে গেছেন। ম্যাথ গুলো খুব বেশি টাফ ছিল না, খুব গোলমেলে ম্যাথ ছিল না। শুধুমাত্র এই জায়গাটা ওরা, আই থিঙ্ক ইন্টেনশনালি না, এটা আসলে ভুলের কারণে একটা গোলমেলে হয়ে গেছে। বা ওরা অ্যাকচুয়ালি এটাও টেস্ট করতে চাইতে পারে যে আপনি আসলে কি করেন, কতদূর পর্যন্ত এই ইকুয়েশনটা দিয়ে অগ্রসর হতে পারেন, ক্যালকুলেশনটা অগ্রসর করতে পারেন। হোয়াট এভার প্রশ্নকর্তা কি চিন্তা করছে। তো আমাদের ম্যাথ এই পাঁচটা এই পর্যন্তই শেষ। তো আমি চলে যাচ্ছি আমাদের কাপিল ভাইয়ের কাছে। ভাইয়া আপনি এখন বলতে পারেন, আমি ম্যাথ সলভ করা শেষ। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক রাত হয়ে গেছে, আমাদের 11টা 17 বাজে। আমরা চেষ্টা করেছি যে যতটা সম্ভব আমাদের পক্ষ থেকে যে সমাধান করার জন্য আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করেছেন আমাদের আহ, মানিক হোসেন, আহ, আর হলো আমাদের তৌফিক ভাই। আহ, তো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আসলে এত রাত জেগে সহায়তা করার জন্য। আর যারা আপনাকে অবশ্যই ধন্যবাদ। আর যারা আমাদের লাইভ দেখলেন তাদের জন্য, তাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, এবং আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। আশা করি আমরা অনেক ভালো কিছু উপহার দেবো আপনাদেরকে ভবিষ্যতে। ওকে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। আহ মানিক হোসেন আবার জয়েন করছেন আপনি? আপনি কিছু জি বলবেন ভাই। না ভাই, সর্বশেষ? আমি বলতেছেন? লাইভ দেখতেছিলাম তো এই জন্য। ওকে, কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন অডিয়েন্সের উদ্দেশ্যে, আমরা শেষ করে দিব। হ্যাঁ, জি ভাই, শেষ করে দেন। ওকে। তাহলে সবাই ভালো থাকবেন। আবারও আমরা উপস্থিত হব। এই দুজন খুবই কর্মঠ এবং কি যেন বলে যে ডাক দিলেই চলে আসে। হ্যাঁ, এরকম মানুষ আসলে অনেকে অলসতা করে না, ভাই আমার পক্ষে সম্ভব না, এই না সেই না, এই ধরনের কোনো বনিতা তাদের মধ্যে আমি পাই নাই। তো এরকম যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা বন্ডিং তৈরি করতেছি, এবং হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন সামনে, আশা করি। সবাই জি ভালো স্যার, থাকবেন। একশো ব্যাংকারদের নিয়ে যে নতুন আইডিয়াটা করছেন, এটা আসলে খুবই ভালো লেগেছে। অনেকেই হ্যাঁ, উপকৃত হবে। হ্যাঁ, 100 জন ব্যাংকারের আমরা স্টেটমেন্ট নেব। স্টেটমেন্টটা হবে প্রিলির ক্ষেত্রে সে কিভাবে প্রিপারেশন নিছে। তো 100 জন আমাদের সাথে অলরেডি অনেকজনই যোগাযোগ করছে। তো আমরা 100 জনের বাছাই করে নিব, যেগুলো ভালো ওগুলো নিব, যারা ভালো লিখতে পারে, গাইডলাইনগুলো ভালো দিবে, তাদেরগুলোই নিব। আহ, তো আমরা একটা নতুন পেজও খুলেছি আমার ইয়া দিয়ে। হুম, আগের মানে ইয়া যেহেতু পেজে যেহেতু সমস্যা হয়েছে, তার জন্য নতুন পেজও খুলেছি। আমাদের গ্রুপটাও রিক্সে আছে। গ্রুপটা যদি থাকে তাহলে ভালো হো, আর যদি চলে যায় তাহলে কিছু করার নাই। তো সবাই ভালো থাকবেন। ব্যাকআপ গ্রুপ খোলা হয়েছে এই নামেই, ব্যাকআপ সিলেকশন গাইড নামেই খোলা হয়েছে, ওটার মধ্যে যুক্ত হয়ে যাবেন। ওইটা হলো শেষ কথা। তো আজকে এখানে শেষ করি। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।